আবির ফোন কেটে দোকানে গিয়ে দোকানদারের সাথে ঝামেলা শুরু করল। অকথ্য ভাষায় গালি দিতে লাগল। দোকানের ম্যানেজার দৌড়ে এলেন। কিছুক্ষণ কর্মচারীকে বকাবকি করলেন। আরিহা আবিরকে টেনে জোর করে সেখান থেকে নিয়ে আসল। কি হয়েছে? এমন কেন করছো? কিছু না। কিছু না হলে দোকানে এত ঝামেলা কেন করলে? চুপ করবে তুমি? বিরক্ত লাগছে আমার। পরিস্থিতি বুঝে চুপ করে গেল আরিহা। কিন্তু কি হলো কিছুই বুঝল না। আবির আরিহাকে ওর বাসার সামনে নামিয়ে দিয়ে নিজে বাসার উদ্দেশ্যে রওনা দিল। তিথি রান্নাঘরে রান্না করছিল। হঠাৎ করে ফোনের শব্দে রুমে গিয়ে ফোন নিয়ে আসল। দেখল আননোন নাম্বার। ফোনটা রিসিভ করে হ্যালো বলল তিথি। আচ্ছা, যদি আকাশের তারা হয়ে যাই, তুমি কি তখনও আমাকে দেখবে? অপলক দৃষ্টিতে তুমি কি আমাকে খুঁজবে? হ্যালো, কে বলছেন আপনি? আমি সেই, যাকে খুঁজেছ তুমি ওই দূর নীলিমায়। তিথি কিছুই বুঝতে পারল না। গলাটা বেশ চেনা চেনা লাগছে, তারপরও ঠিক ধরতে পারছে না কার গলা। তিথি। তিথি ডাকটা শুনতেই চমকে গেল তিথি। আরে, এটা তো তানভীরের গলা। একটা ঢোক গিলে নিজেকে শান্ত করে নিল তিথি। কি হলো তিথি? কথা বলবে না? তানভীর, কেন ফোন করছো তুমি? আর এতদিন পর কোথা থেকে এসেছ? তিথি, আমি তোমাকে ভালোবাসি। আমার বিয়ে হয়ে গেছে তানভীর। আমি আমার স্বামীর সাথে বেশ ভালো আছি। আমি কিচ্ছু জানি না। আমি জানি তুমি শুধু আমার। আর কিছু বলবে? আমার কাজ আছে। আমি রাখছি। প্লিজ তিথি, ফোনটা রাখবে না। আমার একটা কথা শোনো, প্লিজ। তিথি চুপ করে রইল। আমি বাংলাদেশে আছি। তুমি কি একবার আমার সাথে দেখা করতে পারবে? না, প্লিজ একবার। তুমি আমার জীবনটা শেষ করে দিয়েছ। অনেক কষ্টে আমি পুরনো জীবন ছেড়ে নতুন জীবনে নিজেকে ভালো রাখার উপায় খুঁজে নিয়েছি। এখন কেন আবার আমার জীবন শেষ করতে এসেছ? বিশ্বাস করো তিথি, আমি ইচ্ছে করে তোমায় কষ্ট দেইনি। তোমাকে জীবনেও আমি বিশ্বাস করব না। তোমাকে বিশ্বাস করে তোমার হাতে হাত রেখে আমি জীবনের সবচেয়ে বড় ভুল করেছি। তোমাকে শুনতেই হবে সেদিন কি হয়েছিল আমার সাথে। কিভাবে হারিয়ে গিয়েছিলাম আমি। কিচ্ছু শুনতে চাই না আমি। কিচ্ছু না, কিচ্ছু না। তোমাকে শুনতেই হবে। আমি আবিরের সাথে অনেক সুখে আছি তানভীর। আমি ভুলে গেছি তোমাকে। মিথ্যে কথা। তুমি আমাকে ছেড়ে কোনো দিনও ভালো থাকতে পারবে না। কেন এসেছো এতদিন পর তুমি? কেন এসেছো? তোমার ভালোবাসা তিথি। তোমার ভালোবাসা মারতে মারতে বাঁচিয়ে এনেছে আমাকে। দরজায় কলিং বেলের আওয়াজ শুনতেই তিথি ফোন কেটে দিল। দরজা খুলে দেখল আবির এসেছে। তিথি কিছু না বলে সোজা রান্নাঘরে চলে গেল। আবির ভাবল তিথি রেগে আছে, তাই পেছনে পেছনে রান্নাঘরে গেল। আবির আসতে দেখে তিথি অন্যদিকে ঘুরে চোখের পানি মুছে নিল। আবির রান্নাঘরে গিয়ে পেছনে থেকে তিথিকে জড়িয়ে ধরল। ঘাড়ের থেকে চুল সরিয়ে ঘাড়ে এতটা চুমু দিল। যদিও তিথি চায় আবির ওকে স্পর্শ করুক, ওকে ভালোবাসুক, তবুও কেন জানি আবিরের স্পর্শ ওর বিরক্ত লাগছে। কোনো মতে আবিরকে থেকে নিজেকে ছাড়িয়ে নিল তিথি। বাইরের থেকে এসেছ, ফ্রেশ হতে যাও। তুমি কি রাগ করেছ? না। আরে শোন না, তখন ফোনে তুমি যা শুনেছ তা ঠিকই। আমি তখন শপিং মলেই ছিলাম। ওই শপিং মলের চারতলায় একটা রেস্টুরেন্টে আমাদের মিটিং ছিল। তো মিটিং শেষ করে আসার সময় আমাদের ম্যানেজার উনার মেয়ের জন্য ড্রেস কিনল। আমি কি তোমার কাছে কোনো কারণ জানতে চেয়েছি? না।
তাহলে এত কথা কেন বলছো? না, ভাবলাম তুমি রাগ করেছ, তোমাকে শপিং এ নিয়ে যাইনি তাই। আবির, শোনো, আমি এত আজাইরা রাগ দেখাই না। তিথি, কি হয়েছে তোমার? এভাবে কথা বলছো কেন? তুমি কি এখান থেকে যাবে? আবির আর কথা বাড়ালো না, রুমে চলে গেল। ভেবেছিল তিথিকে ডিনারে দাওয়ার অফার করবে। মেয়েটা বেশ রেগে আছে, কিন্তু ওর রাগ করাটা তো স্বাভাবিক। কি করবে কিছুই বুঝতে পারছিল না আবির। তিথি টেবিলে খাবার দিয়ে আবিরকে ডাকতে লাগল। আবির টেবিলে এসে বসতেই তিথি আবিরের প্লেটে খাবার বেড়ে দিল। তুমি খাবে না তিথি? না। কেন? ইচ্ছে করছে না। তোমার কি মন খারাপ? না। তাহলে খাচ্ছ না কেন? এমনি ইচ্ছে করছে না। তুমি না খেলে আমিও খাবো না। আবির, জোর করো না। আমার ভালো লাগছে না তাই আমি খাচ্ছি না। তোমার প্লেটে খাবার দিয়েছি, খেয়ে নাও। আমি তো এটাই জানতে চেয়েছি মনটা কেন খারাপ তোমার? চেয়ার থেকে উঠে দাঁড়ালো আবির। আমি মন খারাপ এটা আমি বলিনি। বলেছি ভালো লাগছে না। কেন ভালো লাগছে না তোমার? সব সময় ভালো না লাগার কোনো কারণ থাকে না আবির। খাবার দিয়েছি, খেয়ে উঠে যাও। আমার বেশ ঘুম পাচ্ছে। আমি খাবো না। অনেক কষ্ট করে রান্না করেছি আমি। কে বলেছে কষ্ট করে রান্না করতে তোমায়? আমার কি টাকার অভাব? বলেছি বাসায় একটা কাজের লোক রাখি। তাতেও তোমার আপই। খাবারের প্লেটটা টেবিলের ওপর থেকে ছুঁড়ে ফেলে দিল আবির। রাগে গজ গজ করতে করতে নিজের রুমে চলে গেল। তিথি সবকিছু ঘুচিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়ল। আবির রুমে গিয়ে অনেকক্ষণ বসে রইল। বারবার দরজার দিকে তাকাচ্ছিল, কিন্তু তিথির আসার কোনো নামগন্ধ নেই। জেদ করে ডাকতেও গেল না আবির। শুয়ে পড়ল। তিথি শুয়ে শুয়ে ভাবছিল আজকে বেশিই রাগ করে ফেলেছেও। আবির মনে হয় বেশ কষ্ট পেয়েছে। নিজেকে মনে মনে অপরাধী ভাবতে লাগল তিথি। শুধু শুধু তানভীরের ওপরে হওয়া জেদটা ও আবিরের ওপর প্রয়োগ করেছে। তানভীরের নামটা মনে হতেই চোখে পানি চলে আসল তিথির। এই একটা জায়গায় দুর্বলতা ওর। ছেলেটাকে এত ভালোবেসেছে, মাঝখানে কি থেকে যে কি হয়ে গেল। কত স্বপ্ন দেখেছিল ওর সাথে, মাঝখানে কোথায় গায়েব হয়ে কোথায় থেকে যে আবার ফিরে এলো। চোখের পানি মুছে নিল তিথি। আর তানভীরের মায় নিচেকে জোড়াতে চায় না তিথি। এখন তার জীবনে অন্য কেউ আছে। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল তিথি। আজ 2 রাতে চোখের পানি যেন নিত্য সঙ্গী হয়ে উঠেছে ওর। মধ্যরাতে হঠাৎ আবিরের ঘুম ভেঙে যায়। ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখে তিথি পাশে নেই। উঠে বসে পড়ে আবির লাইট জ্বালিয়ে তিথিকে ডাকতে থাকে। কোনো সাড়া পায় না। উঠে সামনের রুমের দিকে যেতেই আবিরের চোখে পড়ে তিথি সোফায় গুটিসুটি মেরে শুয়ে আছে। আবির আস্তে করে ডাক দেয় তিথিকে। বেশ কয়েকবার ডাক দেওয়ার পর তিথি সাড়া না দিল। আবির গায়ে হাত দেয়। গায়ে হাত দিতেই চমকে উঠে আবির। তিথির শরীরে প্রচণ্ড জ্বর। আবির কোলে তুলে তিথিকে রুমে নিয়ে শুয়ে দিল। কি করবে কিছু বুঝতে পারছিল না। ওষুধের বক্স থেকে থার্মোমিটার বের করে জ্বর মেপে দেখল 103 ডিগ্রি জ্বর। পানি এনে মাথায় জলপট্টি দিতে লাগল আবির। জলপট্টি দিতে দিতে আবির রাতে তিথির মাথার কাছে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে খুব ভোরে তিথির ঘুম ভেঙে গেল। উঠে বসার চেষ্টা করল তিথি, কিন্তু শরীর প্রচণ্ড ব্যথা। তার উপর মাথাটাও প্রচণ্ড ঝিমঝিম করছে। দেখতে পেল আবির খাটের কিনারে বসে ঘুমাচ্ছে, পাশে পানি আর রুমাল। বুঝতে পারল রাতে জ্বর এসেছে ওর। আবির মনে হয় সোফা থেকে খাটে নিয়ে এসেছে তিথিকে।
আস্তে আস্তে আবিরকে ডাকল তিথি। আড়মোড়া ভেঙ্গে আবির উঠে বসল। তিথির কপালে হাত দিয়ে বলল, তোমার জ্বর তো কমেনি এখনো। শুয়ে থাকো, আমি ডাক্তারকে ফোন দিচ্ছি। ডাক্তার এসে তিথি পরীক্ষা করে মেডিসিন লিখে দিয়ে গেল। আর বলল 2-3 দিন সম্পূর্ণ বেড রেস্টে থাকতে। ডাক্তার চলে গেলে আবির তিথিকে নাস্তা খাইয়ে দিয়ে ওষুধ আনতে গেল। কিছুক্ষণ পর ওষুধ নিয়ে ফিরে এলো আবির। তিথিকে ওষুধ খাইয়ে ওর পাশে বসে রইল আবির। আজ অফিসে যাবে না তুমি? বোকার মতো কথা কেন বলছো? তোমাকে এই অবস্থায় রেখে আমি অফিসে কিভাবে যাই? তুমি কাল বলছিলে অফিসে অনেক কাজ। তো কিছু না। তোমার জ্বর যতদিন না কমে আমি ততদিন অফিসে যাব না। তিথি আর কিছু বলল না। নিজেকে খুব খারাপ মনে হল। কাল রাতে কত খারাপ ব্যবহার করেছে তিথি আবিরের সাথে। কিন্তু আজ ও অসুস্থ বলে ছেলেটা অফিসে যাচ্ছে। কতটা ভালোবাসে ওকে। শুধু শুধু কি দরকার ছিল তানভীরের ওপর জমে থাকা রাগগুলো আবিরের ওপর ঝাড়ার? আবিরের ফোনের শব্দে তিথির ঘোর কাটে। আবির ফোন তুলে আরিহার নাম্বার দেখে ফোন নিয়ে অন্য রুমে বের হয়ে যায়। কি হয়েছে বল? এই শুন না, আমার না ভালো লাগছে না। একটু আমার বাসায় আসো না প্লিজ। আমি এখন যেতে পারবো না। আবির, আজকাল তুমি আমায় বড্ড অবহেলা করছো। আরিহা, বুঝার চেষ্টা করো, তিথির প্রচণ্ড জ্বর। আমি ওকে ছেড়ে এখন তোমার কাছে যেতে পারবো না। তাহলে আমি তোমার বাসায় আসি? তোমার মাথা খারাপ হয়ে গেছে আরিহা। তিথি বাসায়? তুমি কি করতে এখন বাসায় আসবে? আরে বলবো তিথির জ্বর, তাই দেখতে এসেছি। দরকার নাই। তিথি যদি সন্দেহ করে। আমি বিকেলে আসছি। বাই। আবির কিছু বলার আগেই আরিহা ফোন কেটে দিল। আবির বুঝতে পারছিল না কি করবে। সত্যি সত্যি কি আরিহা বিকেলে আসবে? সারাদিন তিথির কাছেই বসে রইল আবির। মেয়েটার শরীর আস্তে আস্তে দুর্বল হয়ে আসছে। এখন তো ঠিকমতো দাঁড়াতেই পারছে না। বিকেলে সত্যি সত্যি আরিহা বাসায় চলে এলো। কলিং বেল দিল। আবির গিয়ে দরজা খুলে দেখল আরিহা। দুজনের মধ্যে বাসায় আসা নিয়ে কথা কাটাকাটি হল। আরিহা আবিরকে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে গেল। ঢুকে তো আরিহার চোখ ছানাবড়া। চোখ বড় বড় করে সব জিনিস পে দেখতে লাগলো আরিহা। কত সুন্দর আবিরের বাসাটা। তার ওপর সব কত দামি দামি জিনিস। আরিহা আবিরের বেডরুমে ঢুকে গেল। পেছনে আবিরও ঢুকল। তিথির পাশে গিয়ে বসে পড়ল আরিহা। ম্যাম, কেমন আছেন? আপনাকে তো ঠিক চিনলাম না। তিথি, ও আমার পিয়ে আরিহা। তোমার জ্বর শুনে তোমাকে দেখতে এসেছে। ও জি, আমি ভালো আছি। আপনি? আমি ভালো আছি। জ্বর কি কমেছে আপনার? আগের থেকে কমেছে। ও ভালো। আবির তিথিকে বলল, তোমরা গল্প করো, আমি রাতের খাবার নিয়ে আসছি। না স্যার, বাইরে থেকে কেন আনবেন, আজ আমি রান্না করে দিব। না না মিস আরিহা, আপনি আমাদের বাসায় অতিথি। সমস্যা নেই স্যার। আবির আরিহার এই রান্না করার বিষয়টা বুঝতে পারল না। তবুও চুপ করে রইল। রাতে আরিহা সবার জন্যে রান্না করল। আবির তিথিকে ঘরে এনে খাবার দিয়ে গেল। আরিহা আর আবির টেবিলে খেতে বসল। তোমার মতলব আমি কিছুই বুঝতে পারছি না আরিহা। তোমাকে কিছু বুঝতে হবে না। তেমার বউকে বলে রাতে তোমার এখানে আমার থাকার ব্যবস্থা করো। কি পাগল হয়ে গেছো তুমি? তোমাকে এত কিছু বুঝতে হবে না। যা বলেছি তা করো। আবির তিথিকে আরিহার থাকার জন্যে রাজি করাল। তিথি আবিরকে বলল আরিহার জন্যে গেস্টরুম খুলে দিতে।
আরিহা মনে মনে বলতে লাগলো, আজ তো তোমার গেস্টরুম দখল করেছি, কাল তোমার বেডরুম দখল করতে আমার সময় লাগবে না। একটা শয়তানি মার্কা হাসি দিল আরিহা। রাতে তিথি ঘুমিয়ে পড়লে আরিহা জোর করে আবিরকে টেনে নিয়ে গেল ওর সাথে থাকার জন্যে। আবির আরিহার সাথে ওর ঘরে চলে গেল। রাতে তিথির হঠাৎ করে ঘুম ভেঙে গেল। বড্ড তেষ্টা পেয়েছিল ওর। কোনো মতে উঠে বসে ঘরের লাইট জ্বালিয়ে দেখল আবির ঘরে নেই। পাশে জগেও পানি নেই। আবিরকে আস্তে আস্তে করে ডাকল, কিন্তু সাড়া পেল না। আস্তে আস্তে উঠার চেষ্টা করল তিথি। জগ হাতে দেওয়াল ধরে ধরে পানির জন্য নিচে যাওয়ার চেষ্টা করতেছিল তিথি, কিন্তু শরীরে শক্তি লাগছিল না। রুম থেকে বেরতেই তিথি দেখল দূরে গেস্টরুমে আলো দেখা যাচ্ছে। তিথির কিছুটা সন্দেহ হল। আরিহার রুমে আলো দেখে তিথির কিছুটা সন্দেহ হল, কিন্তু নিচে নেমে যে যাবে এই শক্তিটা তিথির শরীরে নেই। তারপরও পানির জগ নিয়ে আস্তে আস্তে নিচে নামার চেষ্টা করল তিথি। পিপাসায় গলাটা শুকিয়ে কাঠ হয়ে আসছে। জগে পানি শেষ হওয়ার আর সময় হল না। সিঁড়ি দিয়ে তিথি কোনো মতে নিচে নামার চেষ্টা করল। হঠাৎ মাথাটা ঘুরে গেল। পানির জগটা নিচে পড়ে ভেঙে গেল। তিথি টাল সামলাতে না পেরে সিঁড়িতেই বসে পড়ল। জগ ভাঙ্গার জোরে শব্দ হতেই আরিহা আর আবির জেগে গেল। দুজনেই তাড়াতাড়ি উঠে বসল। আবির তাড়াতাড়ি নিজের শার্ট পরে নিল। আরিহাকে বলল, তিথি মনে হয় জেগে গেছে। বুঝতে পারছি না। কাচের কিছু ভাঙ্গার শব্দ মনে হল। কি করব এখন? ও যদি এদিকে চলে আসে? বুঝতে পারছি না। একটা কাজ করো, তুমি যাও। যদি তিথি নিচে আসে তাহলে তুমি আমার কথা জিজ্ঞাসা করবে। তাহলে বুঝতে পারবে না আমি তোমার সাথে ছিলাম। আচ্ছা। আরিহা দৌড়ে রুম থেকে বের হল। দেখল তিথি সিঁড়িতে বসে আছে। মনে হচ্ছে পড়ে যাচ্ছে সিঁড়ি থেকে। আরিহা দৌড়ে গিয়ে তিথিকে ধরল। আরে ম্যাম, কি হয়েছে আপনার? স্যার কোথায়? আপনি এই শরীর নিয়ে নিচে কেন নামতে যাচ্ছিলেন? তিথি অস্ফুট স্বরে কোনো মতে বলল, পানি। কিছুক্ষণ পর আবির দৌড়ে আসল। আরে আরিহা, কি হয়েছে তোমার ম্যামের? তিথি, তুমি এখানে আসলে কিভাবে? পানি পানি, ভাঙ্গা ভাঙ্গা গলায় তিথি বলল। আবির পানি এনে তিথির মুখে একটু দিল। সামান্য একটু পানি খেয়ে তিথি নিস্তেজ হয়ে আরিহার কোলে ঢলে পড়ল। আবির কোলে করে তিথিকে রুমে নিয়ে গেল। সারা রাত আর তিথির হুঁশ আসেনি। সকাল প্রায় 6টার দিকে চোখ খুলল তিথি। আবির সারা রাত জেগে তিথির কাছে বসেছিল। চোখ খুলতেই তিথি ঝাপসা চোখে আবিরকে দেখতে পেল। একবার চোখ খুলেই আবার বন্ধ করে ফেলল তিথি। মাথাটা প্রচণ্ড ঝিমঝিম করছিল। মনে হচ্ছিল মাথাটা প্রচণ্ড ভার হয়ে আছে। বোঝা বোঝা মনে হচ্ছিল। আবির আস্তে করে তিথিকে একবার ডাক দিল। তিথি। হুম। কেমন লাগছে এখন? মাথাটা ব্যথা করছে প্রচণ্ড। আমি ডাক্তারকে ফোন দিচ্ছি। উনি দেখে কি বলে দেখি। বেশি সমস্যা হলে হাসপাতালে নিয়ে যাব। মাথাটা ব্যথায় ফেটে যাচ্ছে। দাঁড়াও, আমি হাত বুলিয়ে দিচ্ছি। তুমি চোখ বন্ধ করে শুয়ে থাক। আবির তিথির মাথায় হাত বুলিয়ে দিতে লাগল। এত যন্ত্রণার মধ্যেও কেমন জানি একটা শান্তি লাগছিল তিথির। কিছুক্ষণের মধ্যে ডাক্তার এলো। অনেক ধরে তিথিকে পরীক্ষা করলেন তিনি। ডাক্তার সাহেব, এনিথিং সিরিয়াস? হাসপাতালে কি নিয়ে যাব? লাগবে না। আমি নতুন করে আবার মেডিসিন দিচ্ছি। এনে খাওয়ালে ঠিক হয়ে যাবে। কিন্তু কাল রাতে মাথা ঘুরে পড়ে গিয়েছিল কেন? শরীর অনেক দুর্বল উনার।
ঠিকমতো খাওয়া দাওয়া করতে বলবেন আর টেনশন কম করতে বলবেন। হঠাৎ করে টেনশন করলে এমন সময় হয়, একটু টেক কেয়ার করলেই ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমি তো আছি, দরকার হলে আবার ফোন দিব আপনাকে। আচ্ছা, আমি আসি, চলুন এগিয়ে দিয়ে আসি আপনাকে। ডাক্তার এগিয়ে দিয়ে ড্রাইভারের সাথে প্রেসক্রিপশন দিয়ে এলো আবির। বলল ওষুধ নিয়ে আসতে। রুমে এসে আবির তিথিকে খাইয়ে দিল। আরিহাকে অফিসে যেতে বলল। বলল আমি যেতে পারবো না, একটা সমস্যা হয়েছে, তুমি একটু দেখে আসো। আরিহা অবশ্য বলেছিল স্যার আপনি অফিসে যান, আমি ম্যাডামের দেখাশোনা করব। কিন্তু আবির রাজি হয়নি। বাধ্য হয়ে আরিহাকে অফিসে যেতে হল। বিকেলে আমি ম্যামকে আবার দেখতে আসবেটা বলে আরিহা অফিসে যাওয়ার জন্য বের হয়ে গেল। ড্রাইভার ওষুধ নিয়ে এরে আবির তিথিকে ওষুধ খাইয়ে দিল। আবির সারাদিন আর বাইরে বের হয়নি, তিথির কাছেই বসেছিল। বিকেলের দিকে তিথির শরীরে একটু ভালো লাগছিল। উঠে বসতে চাইলে আবির বালিশের সাথে হেলান দিয়ে তিথিকে বসালো। কেমন লাগছে এখন শরীর তোমার? আগের চেয়ে ভালো? মাথা ব্যথা কমেছে? হুম। কাল রাতে আমি যা ভয় পেয়েছিলাম। কাল রাতে রুম থেকে কোথায় গিয়েছিলে তুমি? তিথির প্রশ্নে আবির কিছুটা চমকে উঠল। আবির জানত তিথি ওকে এ কথা জিজ্ঞাসা করবেই, কিন্তু এখন এ প্রশ্নের জন্য মোটেও প্রস্তুত ছিল না আবির। মনে মনে ভয় পাচ্ছিল তিথি কিছু সন্দেহ করেনি তো। কি হলো, চুপ করে আছো কেন? কাল দারোয়ান এসে আবার চলে গেছে। ওর মেয়ে অসুস্থ, তাই আমি গেইটের তালা লাগিয়েছে কিনা দেখতে গিয়েছিলাম। ও, আমার প্রচণ্ড পানির পিপাসা লেগেছিল, তাই নিচে যেতে চেষ্টা করেছিলাম। আমাকে ডাক দিতে পারতে। তুমি তো বললে তুমি গেইটের কাছে ছিলে, ডাকলে কি করে শুনতে? তা ঠিক, কিন্তু রুম থেকে একটু দরজার কাছে গিয়ে আরিজাকে তো ডাকতে পারতে। কি দরকার ছিল মেয়েটার ঘুম ভাঙানোর? একটু অপেক্ষা করতে পারতে। আমি তো কিছুক্ষণের মধ্যে চলে আসতাম। বাদ দাও। বাদ দেব কেন? যদি তোমার কাছু হয়ে যেত ভালোই হতো, তোমার মুন্ডু হতো। দুজনেই হাসতে লাগল। সন্ধ্যায় তানভীর তিথির ফোনে কয়েকবার ফোন দিল, কিন্তু বারবার তিথির ফোন বন্ধ বলছিল। বাধ্য হয়ে তানভীর তিথিদের বাসায় রওনা হল। বাসায় যেয়ে কলিং বেল দিতেই রুহি দরজা খুলে দিল। তানভীরকে দেখে চমকে উঠল রুহি। আরে ভাইয়া, তুমি দেশে কবে এসেছ? এই তো 2 দিন আগে। এসো, ভেতরে এসে বসো, আমি মাকে ডাকছি। রুহি ওর মায়ের রুমে গিয়ে মাকে বলল, মা, তানভীর ভাইয়া এসেছে। তানভীরের কথা শুনে তিথির মা দৌড়ে এলেন। এসেই কান্নাকাটি শুরু করে দিল। তানভীর দাঁড়িয়ে ফুফিকে ঝরিয়ে ধরল। কি হলো ফুফি, কাঁদছ কেন? তিথির মা কোনো জবাব দিল না, কাঁদতে লাগল। আচ্ছা ফুফি, শুধু কাঁদলে হবে? সেদিন ফোন দিলাম তাও কোনো কথা বললে না, কান্নাকাটি করলে শুধু। তোকে যে আবার আমরা ফিরে পাবো ভাবতেই পারিনি। যেদিন ভাই ফোন দিয়ে বলল যে তুই বেঁচে আছিস, সেদিন যেন আকাশের চাঁদ হাতে পেয়েছিলাম। এজন্যই তো সবার আগে তোমাকে ফোন করেছিলাম। তোকে হারিয়ে ফেলতে ফেলতে আবার ফিরে পেয়েছি। হুম, আল্লাহ রাখলে আর কেউ কি কিছু করতে পারে? তো তোমরা কেমন আছো বলো? এই তো ভালো। তিথির কি অবস্থা? আছে ভালোই। তিথি জানে আমি যে বেঁচে আছি। না বাবা, আমার একটু মনে থাকে না বলতে। আজ ফোন দিল, বলবো। দরকার নাই বলার। ওর বাসার ঠিকানা দিও, আমি গিয়ে সারপ্রাইজ দিব ওকে।
তিথির মা হাসতে হাসতে বলল, আচ্ছা। তানভীরের খোঁজ আরও 15-20 দিন আগেই পাওয়া গেছে। ফুফির কাছে ফোন দিয়েই তানভীর জানতে পেরেছে তিথির বিয়ের কথা। এই কথাটা শোনার পর তানভীরের মনে হয়েছিল ওর বেঁচে ফিরে আসাটাই বৃথা। তিথির জন্যেই তানভীরের দেশে আসে। তানভীর এখনো মনে প্রাণে চায় তিথি ওর কাছে ফিরে আসুক। অফিস থেকে আরিহা সোজা আবিরের বাসায় আসল। এসেই রুমে গিয়ে তিথির সাথে দেখা করে আসল। তিথি আজ রাতেও এখানে থাকতে চেয়েছিল, কিন্তু আবির রাজি হয়নি। অনেক কষ্টে কিছু টাকা দিয়ে আরিহাকে বিদায় করল আবির। কারণ তিথি না বললেও তানভীর বুঝতে পেরেছে তিথি ওকে কিছুটা সন্দেহ করছে। আসলে তিথির প্রথমে একটু সন্দেহ হলেও এর জন্যে তিথির অনেক খারাপ লাগল। মনে মনে বলতে লাগল, ছি, কি করে আমি এসব ভাবলাম। ও কত ভালোবাসে আমাকে। নিজের কাছে নিজেকে খুব ছোট লাগল তিথির। আবিরের কথাগুলো তিথি খুব বিশ্বাস করে নিয়েছিল, কিন্তু এই বিশ্বাস যে একদিন ওর জন্যে কাল হয়ে দাঁড়াবে সেটা ভাবতে পারেনি তিথি। তিথি এমন একটা মেয়ে যাকে এক কথায় বলা যায় সাদা মনে কোনো কাদা নেই। পরদিন তিথির শরীর সুস্থ হয়ে যাওয়ায় তিথি আবিরকে জোর করে অফিসে পাঠায়। আবির যাওয়ার সময় তিথিকে বলে যায় তিথি মাকে ফোন দিয়ে বলবে একটা কাজের মেয়ে খুঁজে দিতে। তিথি বলল, আরে লাগবে না, বাসায় আর কয়টা কাজ আমি পারব। আবির বলল, সেটা তোমাকে বুঝতে হবে না, আমি বুঝব। তোমাকে যা করতে বলেছি তুমি তা করো। তিথি ছোট করে বলল, আচ্ছা। আবির অফিসে গিয়ে দেখল আরিহা এখনো অফিসে আসেনি। আবির আরিহাকে কল দিল। কোথায় তুমি? বাসায়। অফিসে আসো। আসবো না আজ অফিসে। কেন? এমনি। কথা আছে তোমার সাথে। বাসায় এসো। আমি এখন বাসায় যেতে পারবো না। তোমাকে অফিসে আসতে বলেছি, অফিসে আসো। আরে তুমি বাসায় আসো। বাসায় আসতে কি সমস্যা? আরে তোমার বাসায় গেলে এখন দেরি হয়ে যাবে। আমাকে তাড়াতাড়ি বাসায় যেতে হবে। তিথির শরীরটা ভালো নেই। তিথি, তিথি আর তিথি। এই কয়দিন তো তিথিকে সময় দিয়েছ, এখন আমাকে একটু সময় দাও। আরিহা প্লিজ বোঝার চেষ্টা করো। তিথির শরীরটা খারাপ। তাছাড়া ও আমার বউ। ওর প্রতি আমার একটা দায়িত্ব আছে। বউ। হা হা হা। আমপর কাছে আসার আগে তখন এসব মনে ছিল না। আরিহা ঠিক করে কথা বলো। তুমি বাসায় চলে এসো। আমি রাখছি এখন। আরিহা ফোন কেটে দিল। আবির আরও কিছুক্ষণ অফিসে থেকে আরিহার বাসার জন্যে বেরিয়ে গেল। আরিহার বাসায় কলিং বেল দিতেই আরিহা দরজা খুলে দিল। যেন আবিরের আসার জন্য দাঁড়িয়েছিল। আবির ভেতরে ঢুকতেই আরিহা আবিরকে ঝরিয়ে ধরল। আবির কিছুটা ধাক্কা দিয়ে আরিহাকে সরিয়ে দিল। আমি জানতাম তুমি আসবে। জানতে ভালো করেছ। এখন কি বলবে বলো। তিথিকে কবে ডিভোর্স দিচ্ছ? হোয়াট? এত চমকে যাওয়া কি আছে? তুমি তো বলেছিলে তিথিকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করবে। এই মুহূর্তে আবিরের কি বলা উচিত আবির বুঝতে পারল না। কিছু না বলে সোজা বাসা থেকে বেরিয়ে গেল। আরিহা পেছনে থেকে বেশ কয়েকবার ডেকেছিল কিন্তু আবির তাকায়নি। তিথি সোফায় বসে টিভি দেখছিল। কিছুক্ষণ পর দরজায় কেউ কলিং বেল দিল। তিথি দরজা খুলে বলল, আপনি? তিথি সোফায় বসে টিভি দেখছিল। হঠাৎ করে কলিং বেল বেজে উঠল। তিথি রিমোটটা সোফায় রেখে দরজা খুলতে গেল। দরজা খুলে তিথি বলল, আপনি? ম্যাডাম, আপনার নামে একটা পার্সেল আছে। আমার নামে? হুম। আপনার নামই তো তিথি। হুম, আমার নাম তিথি।
কিন্তু আমার নামে পার্সেল পাঠানোর কেউ নেই। আপনার হয়তো ভুল হচ্ছে। আপনি বিজনেস ট্রাইকুলার আবির চৌধুরীর ওয়াইফ তিথি চৌধুরী তো? জি। তাহলে আমার ভুল হয়নি ম্যাম, এটা আপনার পার্সেল। তিথি কিছু বুঝল না। ওর নামে কেউ কখনো পার্সেল পাঠায়নি। আর পার্সেল পাঠানোর তো কেউ নেইও। আচ্ছা দিয়ে দিন। ওইখানে একটা সাইন করে দিন। হুম। লোকটা চলে গেলে তিথি পার্সেলটা নিয়ে ভেতরে চলে গেল। এপিট ওপিট ঘুরিয়ে দেখতে লাগল। পাতলা একটা খাম, তার ভেতরে কাগজের মতো কিছু মনে হচ্ছে। তিথি বারবার ঘুরিয়ে দেখতে লাগল। কাগজটা ছিঁড়তে যাবে এমন সময় আবার কলিং বেল বেজে উঠল। তিথি কাগজটা ড্রয়ারে রেখে দরজা খুলতে গেল। দরজা খুলে দেখল আবির। কি ব্যাপার, আজ এত তাড়াতাড়ি চলে এলে? তোমার শরীরটা খারাপ তাই? বাবা, এত কেয়ার। ভেতরে ঢুকতে দিবে নাকি বাইরে দাঁড়িয়ে কথা বলবো? সরি সরি। ভেতরে এসো। কি করছিলে? টিভি দেখছিলাম। আমি তো কিছু রান্না করিনি। দুপুরে কি খাবে? গোসল করে তৈরি হয়ে নাও, বাইরে খেতে যাব। কিন্তু? কোনো কিন্তু নয়। অনেকদিন তোমাকে বাইরে খেতে নিয়ে যাইনি। আচ্ছা। মাকে ফোন দিয়ে কাজের লোকের কথা বলেছ? না, এখনো বলিনি। কতবার করে বলে গেলাম। তুমি যে কি আমি বুঝি না। বুঝতে হবে না। যাও তুমি গোসল করে আসো। আমি মাকে ফোন দিচ্ছি। যাচ্ছি। আবির রুমে গিয়ে বাথরুমে গোসল করতে ঢুকে গেল। তিথি ফোনটা নিয়ে রুম থেকে বেরিয়ে আসল। সোফায় এসে বসে মায়ের ফোনে কল দিল তিথি। হ্যালো মা। কিরে কেমন আছিস? এই তো ভালো। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালোই আছি। বাবা, ভাইয়া, রুহি কেমন আছে? আছে ভালোই। কি করছিস মা? এই তো তোমার সাথে কথা বলছি। তুমি কি করছো? রান্নাঘরে আছি। মা আবির একটা পার্মানেন্ট কাজের লোকের কথা বলছিল। তুমি কি খুঁজে দিতে পারবে? পারবো না কেন? আমাদের ঘর মুছতে আসে যে মহিলা, তার একটা মেয়ে আছে। তাকে এমন পার্মানেন্ট কাজে দিতে চাচ্ছে। আজকে আসলে আমি কথা বলবো। আচ্ছা ঠিক আছে। তিথি তোকে একটা কথা বলতে ভুলে গেছি। কি কথা? তানভীরকে তো খুঁজে পাওয়া গেছে। কোথায়? না জানার ভান করে বলল তিথি। সে অনেক বড় কাহিনী। পরে একসময় সময় করে বলবো। আচ্ছা তাহলে রাখছি এখন। আচ্ছা ভালো থাকিস। ফোন কেটে রুমের দিকে পা বাড়াল তিথি। এই তানভীরের রহস্য তিথি এখনো কিছুতেই ধরতে পারছে না। তানভীরের রহস্য। ও হারিয়েছিল কেন? আবার ফিরেই বা এসেছিল কেন? তানভীর বাথরুম থেকে বেরিয়ে দেখল তিথি দরজার পাশে আনমনে দাঁড়িয়ে কিছু ভাবছে। তানভীর আস্তে করে একবার তিথি বলে ডাক দিল। তিথি সাড়া দিল না। তানভীর গিয়ে তিথির ঘাড়ে ওর ঠান্ডা হাত রাখতেই তিথির ঘোর কাটল। তিথি কিছুটা চমকে উঠল। আবিরের দিকে তাকাতেই আবির বলল, কি ভাবছ? কই কিছু না তো। তিথি, বেশ কয়েকদিন ধরেই দেখছি তুমি অনেক আনমনা হয়ে আছো। কি নিয়ে টেনশন করছো তুমি? বলেছি তো কিছু না। ডাক্তারও বলেছিল টেনশনের কারণে তোমার শরীর খারাপ হয়েছে। কি নিয়ে এত টেনশন করো তুমি? বিশ্বাস করো আমি কোনো কিছুই নিয়ে টেনশন করি না। আমি গোসল করতে যাচ্ছি বলে তিথি আবিরের কথা এড়িয়ে বাথরুমে ঢুকে গেল। তিথি গোসল করে বের হলে আবির আর তিথি দুজনেই বাইরে যাওয়ার জন্য তৈরি হতে লাগল।
হঠাৎ করে আবিরের ফোনে কল আসতেই আবির তিথিকে বলল, তুমি তৈরি হও, আমার একটা জরুরি কল এসেছে, আমি নিচে যাচ্ছি। আবির নিচে এসে ফোন রিসিভ করল। কি হয়েছে এখন, আবার কেন ফোন দিয়েছ? আবির, মায়ের অবস্থা খুব খারাপ, তুমি প্লিজ তাড়াতাড়ি চলে এসো, বলেই কান্না শুরু করল আরিহা। আরিহা, প্লিজ কান্না থামাও, আমি বুঝতে পারছি না কি করব, তুমি প্লিজ তাড়াতাড়ি আসো, তুমি কান্না করো না, আমি আসতেছি, প্লিজ তুমি তাড়াতাড়ি এসো। ততক্ষণে তিথি তৈরি হয়ে নিচে চলে এসেছে। আবিরকে উদ্দেশ্য কর তিথি বলল, চল, আমি তৈরি। আবির দাঁড়িয়ে রইল। কি হলো, চল। তিথি, এতটা কথা বলতাম, আমতা আমতা করছো কেন? কি বলবে বলে ফেল, আমার না একটা জরুরি কাজ পড়ে গেছে, আমাকে এখনই যেতে হবে, তুমি প্লিজ রাগ করো না। তিথির চোখে পানি চলে এলো, নিজেকে সামলে নিয়ে বলল, রাগ করব কেন, এতে তো তোমার দোষ নেই। দৌড়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল তিথি। আবির কয়েকবার ডাক দিল তিথিকে, কিন্তু তিথি সাড়া দিল না। আবির দোটানায় পড়ে গেছে, এখন ওর কি করা উচিত ঠিক করতে পারল না। কিছুক্ষণ ভেবে বাড়ি থেকে বেরিয়ে গেল আবির। ড্রাইভারকে বলল তিথির জন্যে বাইরের থেকে খাবার এনে দিতে। নিজে একটা গাড়ি নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। তিথি রুমে এসে খাটের উপর হয়ে জোরে জোরে কাঁদতে শুরু করল। আজকে বেশ খারাপ লেগেছে তিথির। খাটের ওপর হাত দিয়ে আঘাত করতে করতে বলতে লাগল, ওর শুধু কাজ কাজ আর কাজ, আমাকে দেয়ার মতো ওর একটুও সময় নেই। নিজেই তো বলেছিল নিয়ে যাবে বাইরে, আমি কি চেয়েছিলাম? যথেষ্ট অভিমান হয়েছে তিথির, আসলো অভিমান হওয়ার কথাই। গত 4 মাসে আবির তিথিকে নিয়ে কোথাও বের হয়নি। গত 4 মাসে আবির ঠিকমতো রাতে বাসায়ও আসেনি। শুধু ওর কাজ। কি এমন কাজ তিথি বুঝতে পারে না। দারোয়ান খাবার নিয়ে এসে তিথি বলে গিয়েছিল, কিন্তু তিথি নিচে যায়নি, খাবারও খায়নি। আবির হাসপাতালে পৌঁছে দেখল আরিহা সেখানে নেই। ডাক্তারকে আরিহার মায়ের কথা জিজ্ঞাসা করলে ডাক্তার বলল, উনার অবস্থা আগের চেয়ে এতটু খারাপ, তবে আস্তে আস্তে আবার ইমপ্রুভের দিকে যাচ্ছে, তবে উনি আর কখনো স্বাভাবিক অবস্থায় আসবেন না, যতদিন হায়াত আছে এই কোমাই থাকবেন। আচ্ছা, পেশেন্ট কি আপনার শাশুড়ি? ডাক্তারের কথায় আবির কিছুটা থমকে গেল। কি ওর দিবে বুঝতে পারল না, তবুও বলল, কেন? না মানে পেশেন্টের মেয়ের সাথে আপনি সবসময় আসেন তো তাই। উনাকে একবার জিজ্ঞাসা করেছিলাম আপনার পরিচয়, তো উনি বলেছিলেন আপনি উনার হাজবেন্ড। উনি যখন বলেছেন তাহলে আমাকে কেন জিজ্ঞাসা করছেন? এমনি। ভবিষ্যৎ আর এমন প্রশ্ন করবেন না। আবির হসপিটাল থেকে বাইরে এসে আরিহাকে কল দিল। কোথায় তুমি? আমি বাসায় চলে এসেছি। খেয়েছ দুপুরে? না। আচ্ছা, তুমি বাসায় থাক, আমি দুপুরের খাবার নিয়ে আসছি। ফোন কেটে আরিহা একটা হাসি দিল, যাকে বলে বিজয়ের হাসি। মনে মনে বলল, আবির, আমি তোমাকে অনেকটা কাছে নিয়ে এসেছি, এবার শুধু তিথিকে সরিয়ে তোমার বাড়িতে আমার এন্ট্রি নেওয়ার পালা, তাও খুব তাড়াতাড়ি হবে। আবির খাবার নিয়ে আসলে দুজনে একসাথে খাবার খেয়ে নিল। আবির চলে যেতে চেয়েছিল কিন্তু আরিহা ওকে যেতে দেয়নি। প্রেমের জালে যাকে বলে বেঁধে রাখা। আবির আরিহার কোলে মাথা দিয়ে শুয়েছিল। আরিহা নীরবতা ভেঙ্গে কথা বলল, আচ্ছা আবির, তুমি আমাকে কতটা ভালোবাসো? আবির হাসল। তিথিকে দীর্ঘশের কথা বলেছিলে? কথাটা শুনে আবির আরিহার কোল থেকে উঠে গেল। কি হলো, উঠে গেলে যে?
এমনি। তোমাকে কিছু জিজ্ঞাস করেছি? কি? তিথিকে দীর্ঘশের কথা বলেছ? না। কেন? আমি বলতে পারবো না। সমস্যা কি তোমার আবির? বলতে পারবে না কেন? আমি তোমাকে ছাড়া আর থাকতে পারছি না। আবির চুপ করে রইল। কি হলো, চুপ করে আছো কেন? এখন এসব আলোচনা করতে ভালো লাগছে না। কিসের ভালো লাগছে না? আমাকে তুমি কথা দিয়েছিলে তুমি আমাকে বিয়ে করবে। বাদ দাও না এখন। তাহলে কথা দাও রাতে তুমি আমার কাছে থাকবে। ঠিক আছে। তিথি সেই দুপুরে যে শুয়েছে একেবারে সন্ধ্যায় উঠেছে। উঠে ঘড়ির টাইম দেখল 7টা বাজতেছে। ফ্রেশ হয়ে রুমে এসে বসল। মোবাইল হাতে নিয়ে দেখল আবির একবারও ফোন দেয়নি। আরও বেশ রাগ হল তিথির। কিছুক্ষণ পর তিথির মা ফোন দিল। তিথি ফোনটা রিসিভ করে বলল, হ্যাঁ মা বল। শোন না, একটা সুখবর আছে। কি সুখবর? তোর ভাই আর মানে রাশেদের তো বিয়ে ঠিক হয়েছে। কি বলো? কোথায়? আমার ছোটবেলার বান্ধবীর মেয়ে। সেদিন মেয়েটাকে দেখে আমার পছন্দ হয়েছে। তারপর তোর বাবা আর রাশেদ গিয়ে দেখেছে। ওদেরও পছন্দ হয়েছে। এখন তুই আর আবির গিয়ে দেখে আসলে দিন তারিখ ঠিক করব। ওরা একটু তাড়াতাড়ি করতে চাইছে। আমরা আর কি দেখব, তোমরা দেখেছ। আরে দেখে আয় একবার। আবির কোথায়? ওকে ফোনটা একটু দে। ও বাসায় নেই মা। আচ্ছা, আমি ওর ফোনে ফোন দিচ্ছি। তিথির মা ফোন কেটে আবার আবিরকে কল দিল। আবির ফোন ধরে সালাম দিল। কেমন আছেন মা? ভালো। তুমি কেমন আছো বাবা? ভালো আছি। তুমি কোথায় এখন? আমি অফিসে। ও, তোমাকে একটা কথা বলার জন্য ফোন দিয়েছে। হুম মা বলুন। আসলে রাশেদের বিয়ের জন্য মেয়ে দেখছিলাম। কাল যদি তোমরা একবার এসে মেয়েটা দেখতে। কবে আসতে হবে? কাল। আচ্ছা ঠিক আছে। আমি তিথিকে নিয়ে আসব। আর শোনো বাবা। হুম বলেন। একটু তাড়াতাড়ি বাসায় যেও। মেয়েটা বাসায় একলা। ঠিক আছে। আচ্ছা রাখছি। আবির সালাম দিয়ে ফোন কেটে দিল। আবির ফোন কেটে আরিহাকে বলল, আমাকে বাসায় যেতে হবে। আরিহা প্রচণ্ড জোর করল। কিন্তু আবির শুনল না। বাসার উদ্দেশ্যে বেরিয়ে গেল। তিথির হঠাৎ করে পার্সেলের কথা মনে হল। পার্সেলটা খুলে তিথি দেখল একটা কার্ডের মতো কিছু। তাতে লিখা। পার্সেলটার কথা মনে পড়তে তিথি ড্রয়ার থেকে পার্সেলটা বের করে হাতে নিল। ওপর থেকে খামটা ছিঁড়ে ফেলল তিথি। খামটা ছিঁড়ে ফেলতেই ভেতর থেকে কার্ডের মতো কিছু একটা বেরিয়ে এলো। তিথি কার্ডটাকে বাইরে থেকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগল। কার্ডটা খুলতেই একটা লেখা তিথির চোখে পড়ল। খুব বিরক্ত হও বুঝি? এই যে প্রতিদিন নিয়ম করে। তোমায় জ্বালাচ্ছি। আমার কি দোষ বলো? আমার ভাবনা জুড়ে যে শুধুই তুমি। তিথি লেখাটা বেশ কয়েকবার পড়ল। বুঝতে বাকি রইল না এটা তানভীরের কাজ। তিথি মনে মনে ভাবতে লাগল, এটার দ্বারা কি বোঝাতে চাইছে তানভীর? ও আমার বাসার ঠিকানা পেয়ে গেছে। ও তো আমাকে ফোনে বা মেসেজের মাধ্যমে এই ছন্দগুলো বলতে পারত। তাহলে পার্সেলে পাঠানোর মানে কি? প্রশ্নগুলো তিথির মাথায় ঘুরপাক খেতে লাগল। কিন্তু এর ওর মেলাতে পারছিল না তিথি। কার্ডের নিচে হাত লাগতেই শক্ত কিছু একটা হাতে লাগল তিথির। তিথি কার্ডের নিচের অংশ ছিঁড়ে ফেলতেই কাগজে মোড়ানো কিছু একটা পেল। তাড়াতাড়ি করে মোড়ানো কাগজটা খুলে ফেলল তিথি। ভেতর থেকে একটা ডায়মন্ড রিং বেরিয়ে এলো। মোড়ানো কাগজে লেখা, ফিরে এসো তিথি, ফিরে এসো।
বাঁচব না তোমাকে ছাড়া। তিথি কার্ড আর কাগজটা দ্রুত ছিঁড়ে ফেলল। এমনভাবে ছিঁড়ে ফেলল যাতে একটা লেখাও পড়া না যায়। আংটিটা কি করবে বুঝতে পারছিল না। আবির যদি এ আংটির কথা জিজ্ঞেস করে কি বলবে ও? মাথা কাজ করছিল না তিথির। নিজের কাভার্ডের দিকে নজর যেতেই তিথি তাড়াতাড়ি কাভার্ডটা খুলে শাড়ির ফাঁকে লুকিয়ে ফেলল আংটিটা। বীর বীর করে বলতে লাগল, এটাই সবচেয়ে নিরাপদ জায়গা। আবির কোনো দিন আমার শাড়িতে হাত দিবে না। সুযোগ পেলে আমি তানভীরকে রিংটা ফিরিয়ে দেব। রুমের লাইট অফ করে শুয়ে পড়ল তিথি। রাতে আনুমানিক 11টার দিকে আবির বাড়ি ফিরল। নিজের কাছে থাকা চাবি দিয়ে লক খুলে ভেতরে ঢুকল আবির। পুরো ঘর অন্ধকার। বুঝতে পারল তিথি ঘুমিয়ে গেছে। মোবাইলের লাইট জ্বালিয়ে রুমে গেল আবির। রুমে গিয়ে লাইটটা জ্বালাতেই তিথির নিষ্পাপ মুখটা চোখে পড়ল আবিরের। মুখের ওপর চুলগুলো এলোমেলো হয়ে আছে। মুখ থেকে চুলগুলো সরিয়ে দেওয়ার জন্য হাত বাড়াল আবির। কিন্তু কি যেন ভেবে হাতটা সরিয়ে নিল আবির। তিথিকে ছুতে কেমন জানি একটা সংকোচ বোধ হচ্ছে আবিরের। কিছুক্ষণ তিথির দিকে এক ধ্যানে তাকিয়ে রইল আবির। কেন যেন আজ তিথির থেকে চোখ সরাতে ইচ্ছে করছিল না আবিরের। বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে ঢুকল আবির। বাথরুম থেকে বেরিয়ে দেখল তিথি গুটিসুটি মেরে শুয়ে আছে। একটা কম্বল গায়ের ওপর দিয়ে দিল আবির। লাইট বন্ধ করে অন্য পাশ ঘুরে শুয়ে পড়ল আবির। পরদিন সকালে খুব ভোরে ঘুম ভেঙে গেল তিথির। উঠে অন্য পাশে ঘুরতেই তিথি আবিরকে দেখল। নিজের গায়ের কম্বলটা টেনে আবিরের গায়ে দিল। বেশ অভিমান জমেছিল আবিরের প্রতি ওর। কিন্তু মায়াভরা ঘুমন্ত মুখটা দেখে সব অভিমান কোথায় যেন মিলিয়ে গেল। খাটের বসেই ঘড়ির দিকে তাকালো তিথি। বুঝতে পারল এখনো বেশ ভোর। মসজিদ থেকে ফজরের আজানের ধ্বনি ভেসে আসছিল। কি মিষ্টি সে ধ্বনি। মনটা ভরে গেল তিথির। আস্তে করে খাটের ওপর থেকে নেমে পড়ল তিথি। বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে অজু করে নিল। রুমে এসে নামাজটা শেষ করে মোবাইলটা হাতে নিয়ে বারান্দার দিকে পা বাড়াল তিথি। মৃদু বাতাস বইছে। চুলগুলো খুলে দিল তিথি। হালকা বাতাসে চুলগুলো উড়ছে। হাত দুটো দুই দিকে মেলে দিল তিথি। এই সময় নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হচ্ছে। মোবাইলে একটা গান বাজিয়ে কানের ওপর থেকে চুল সরিয়ে কানের ভেতরে হেডফোন গুজে দিল তিথি। সূর্যটা হালকা করে পূর্ব আকাশে উকি দিয়েছে। সূর্যের হালকা আলো, মৃদু বাতাস, কানে হালকা নরম সুরের গান সব মিলিয়ে বেশ অসাধারণ লাগছে তিথির। বাড়ির সামনের ফুলের বাগানটার দিকে নজর যেতেই তিথি বাড়ি থেকে বেরিয়ে বাগানের দিকে গেল। যদিও তিথি ফুল ছেঁড়া পছন্দ করে না, তবুও দুটো লাল গোলাপ ছিঁড়ে নিয়ে আবার বারান্দায় এসে দাঁড়াল তিথি। মনের অজান্তেই ফুলের পাপড়িগুলো ছিঁড়ে নিয়ে ওপরের দিকে মারল তিথি। ফুলের পাপড়িগুলো যখন ওপর থেকে তিথির গা ছুঁড়ে নিচে পড়ছিল সে মুহূর্তটাকে তিথি বেশ এনজয় করছিল। তিথি আনুমানিক 8:30টার দিকে ঘুম থেকে উঠল আবির। আড়মোড়া দিয়ে উঠে বসল। অন্য পাশে তাকিয়ে দেখল তিথি নেই। পর্দার আবরণ দিয়ে বাইরে বারান্দার কাউকে দেখা যাচ্ছে। কম্বলটা গায়ের ওপর থেকে সরিয়ে বারান্দার দিকে পা বাড়াল আবির। পর্দা সরিয়ে বারান্দায় উকি দিল আবির। বেশ ফুরফুরে মেজাজে আছে তিথি বুঝতে পারল আবির। আস্তে আস্তে হেঁটে তিথির পাশে গিয়ে দাঁড়াল আবির। তিথির সেদিকে হুঁশ নেই। অনেকক্ষণ পর পাশে আবিরের উপস্থিতি টের পেল তিথি। কান থেকে হেডফোনটা খুলে আবিরের দিকে তাকালো তিথি। নরম গলায় বলল, কখন উঠেছ? 20 মিনিট হবে। আমকে ডাকোনি কেন? তোমাকে এভাবে দেখতে ভালো লেগেছিল তাই। তিথি একটা রহস্যময়ী হাসি দিয়ে বারান্দা থেকে বের হয়ে গেল তিথি।
এ হাসির রহস্য আবির বুঝল না। নিচে গিয়ে নাস্তা তৈরি করে আবিরকে খেতে ডাকল তিথি। দুজনে একসাথে নাস্তা শেষ করে রুমে গেল। আবির রুমে গিয়ে তিথিকে বলল, তৈরি হয়ে নাও। কেন? কোথায় যাওয়ার আছে? তোমাদের বাসায় যাব। মা কালকে ফোন করেছিল, বলেছিল রাশেদ ভাইয়ের জন্য পাত্রী দেখতে যেতে। তোমাকে বলেনি? বলেছে। আমাকে বলনি তো। তোমার তো শুধু কাজ, কাজ আর কাজ। এসব কাজে যাওয়ার বা আমাকে দেওয়ার মতো কোনো সময় তো তোমার নেই। যে কোনো কাজে যাওয়ার প্ল্যান করলেই তোমার কাজ এসে সামনে হাজির হয়। আমাকে বুঝিয়ে শুনিয়ে তুমি চলে যাও। তাই ভাবলাম আবার যদি তোমার কোনো কাজ এসে যায়। আই এম সরি তিথি। আমি বুঝতে পারছি তোমার রাগ করার যথেষ্ট কারণ আছে। তবে আজকে তোমাকে কথা দিচ্ছি যত কাজ থাকুক না কেন আমি তোমাকে নিয়ে তোমাদের বাসায় যাবি। তিথি আর কথা বাড়াল না, তৈরি হতে চলে গেল। আবিরও তৈরি হয়ে নিল। তিথি তৈরি হলে দুজনে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। তিথিদের বাসায় পৌঁছে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তিথি আবির আর ওর বাবা পাত্রীদের বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। আবির আর তিথির মেয়ে পছন্দ হওয়ায় সবাই মিলে বিয়ের তারিখ ঠিক করল। আসার সময় তিথি পাত্রীর ভাইয়ের বউকে দেখতে পেল। মেয়েটাকে বেশ চেনা লাগল তিথির। মেয়েটাও তিথির দিকে তাকিয়েছিল। তিথি কিছুটা ভেবে বলল, আপনার নাম কি ঐশী? মেয়েটা কিছুক্ষণ পর ওর দিল, তিথি না। দৌড়ে গিয়ে তিথি মেয়েটাকে জড়িয়ে ধরল। দুজনের চোখে পানি এসে গেল। কত বছর পর দেখা দুজনের। ঐশী তিথির হাই স্কুলের বান্ধবী ছিল। একদিন স্কুলে গিয়ে তিথি জানতে পারে ঐশীর বাবা ট্রান্সফার হয়েছে, ঐশীরা এখান থেকে চলে গেছে। তিথির কাছে ঐশীর ফোন নাম্বার ছিল না বলে যোগাযোগ করতে পারেনি। 3 দিন একটানা ঐশীর জন্য কান্না করেছে তিথি। কিন্তু স্বপ্নেও ভাবেনি এভাবে দেখা হয়ে যাবে। জানিস ঐশী, আমি তোকে কত খুঁজেছি, কিন্তু ভাবতে পারিনি এভাবে দেখা হয়ে যাবে। হঠাৎ করে চলে যেতে হয়েছিল, তাই তোকে বলে যেতে পারিনি। তবে মনে মনে চাইতাম তোর সাথে যেন একবার দেখা হয় আমার। আজ দেখা হয়ে গেল। জানিস আমার মন সবসময় বলতো তোর সাথে আমার একবার দেখা হবেই। কারণ প্রিয় জিনিস হারিয়ে গেলেও মন থেকে চাইলে তা আবার নিজের করে পাওয়া যায়। ঐশীর কথায় ভাবনার জগতে চলে গেল তিথি। তাহলে কি এজন্যই তানভীর আমার জীবনে ফিরে এসেছে? কিন্তু আমি তো ওকে আমার জীবনে আর চাইনি। আবিরের ডাকে ভাবনার জগৎ থেকে বাস্তবে ফিরল তিথি। ঐশীর থেকে বিদায় নিয়ে তিথি নিজেদের বাসায় যাওয়ার জন্য পা বাড়াল। ঐশী বেশ জোর করেছিল তিথিকে থাকার জন্য। তিথি বলল, সম্পর্ক যখন হবেই তখন অন্য সময় এসে থাকব। আজ যাই। গাড়িতে বসে তিথির মাথায় শুধু ঐশীর কথাগুলো ঘুরপাক খাচ্ছিল। কিছুতেই মন থেকে মুছে ফেলতে পারছিল না। আবির গাড়িতে বেশ কয়েকবার তিথির দিকে নজর দিয়েছে। তিথি আনমনা ছিল, বুঝতে পারল আবির। কিন্তু তিথির বাবা গাড়িতে থাকায় কিছু জিজ্ঞেস করতে পারেনি। বাসায় ঢুকতেই আবিরের ফোনটা বেজে উঠল। আবির ফোনটা পকেট থেকে বের করে দেখল আরিহা ফোন করেছে। ফোনটা হাতে নিয়ে তিথির রুমে ঢুকে সোজা বারান্দায় চলে গেল। ফোনটা রিসিভ করে আবির বলল, কেন ফোন দিয়েছ? তোমাকে ফোন দিতে কি কোনো কারণ লাগে? কি বলবে তাড়াতাড়ি বলো। কেন তিথি সামনে? না। তাহলে কথা বলতে কি সমস্যা? আমি তিথিদের বাসায়। আর তিথি সামনে নেই, যে কোনো সময় চলে আসতে পারে। তিথিদের বাসায় গেছো কেন? তিথির ভাইয়ের বিয়ে, তাই। আমরা বেশ কয়েকদিন এখানে থাকব। তাহলে তো ভালোই, আমি এ কয়দিন তোমার বাড়িতে থাকব। তোমার সাথে।
তোমার মাথা খারাপ হয়ে গেছে। আমাকে এখন এখানেই থাকতে হবে। সেটা পরে দেখা যাবে, আপাতত বিকেলে তুমি আমাকে তোমার বাসায় দিয়ে আসবে। দেখ আরিহা, আমি কোনো কথা শুনতে চাই না। আমি কি করতে পারি তুমি খুব ভালো করে জানো। আচ্ছা, আসব। দুপুরের খাবার খেয়ে আবির আরিহাকে ড্রপ করার জন্য বেরিয়ে গেল। বাড়ির সামনে আসতেই দারোয়ান জিজ্ঞেস করল, স্যার, মেয়েটা কে? আমার বান্ধবী। ম্যাডাম জানে উনি যে আসবে? আরিহা কিছুটা রেগে তেড়ে গেল দারোয়ানের দিকে। এই ছোট লোকের বাচ্চা, কি বললি তুই? আবির আরিহাকে টেনে সরিয়ে দিল। দারোয়ানকে 10 দিনের ছুটি দিয়ে বাড়ি চলে যেত বলল। তারপর আরিহাকে নিয়ে বাড়ির ভেতরে ঢুকে গেল। আবির আরিহাকে বাড়িতে পৌঁছে দিয়ে বেশ কিছুক্ষণ থেকে সেখান থেকে বেরিয়ে পড়ল। আরিহা বেশ অনেকটাই চেষ্টা করল আবিরকে আটকে রাখার জন্য, কিন্তু ব্যর্থ হল। আবির বাসা থেকে বেরিয়ে সোজা তিথিদের বাসায় চলে গেল। আবির বেরিয়ে যেতেই রাগে গজগজ করতে লাগল আরিহা। ইচ্ছে করছিল সব ছুঁড়ে ফেলে দিতে। তিথি ওর মায়ের সাথে মায়ের রুমে গিয়ে গল্প করছিল। অনেক ভেবে চিনতে তিথি ওর মাকে তানভীরের কথা জিজ্ঞেস করল। আচ্ছা মা, তানভীর ভাই কি এখন দেশেই আছে? না, পরশু চলে গেছে। তিথি যেন হাফ ছেড়ে বাঁচল। তিথি কিছুতেই তানভীরের মুখামুখি হতে চায় না। মনে মনে বলতে লাগল, যাক, ভালোই হয়েছে। তিথি নিজেদের বাসায় আসতে বেশ চিন্তায় ছিল। শুধু মনে হয়েছিল, যদি তানভীরের সাথে দেখা হয়ে যায় কি করবে ও? তানভীর যদি সবার সামনে পাগলামি শুরু করে তিথিকে দেখে, তাহলে কি করবে তিথি? আবিরকেই বাকি জবাব দেবে। আচ্ছা মা, তানভীর ভাই গত 3 বছর ছিল কোথায়? সিঙ্গাপুরে। সিঙ্গাপুরে? সবার সাথে যোগাযোগ কেন বন্ধ করে দিয়েছিল? যোগাযোগ করবে কি করে, ও তো কোমায় ছিল। কোমায়? হ্যাঁ রে, ছেলেটা মরতে মরতে ফিরে এসেছে। নিজেকে আর সামলাতে পারল না তিথি। 2 ফোঁটা চোখের পানি গাল বেয়ে গড়িয়ে পড়ল। তারপর ও নিজেকে কিছুটা শক্ত করে নিল। তিথি, কিভাবে কি হয়েছিল একটু বলবে প্লিজ? তানভীর তো শখের বশে একটু গান গায় জানিসই তো। একদিন একটা প্রোগ্রামে গান গাওয়ার জন্য ডাক পড়ে। তানভীর সবাইকে বলেছিল ও টাকার জন্য গান গায় না, জাস্ট শখের বশে একটু আধটু গায়। কিন্তু ম্যানেজমেন্টের লোকেরা বেশ জোর করায় তানভীর সেখানে যেতে রাজি হয়। বাসায়ও কিছু বলে যায়নি। ওইখানে যাওয়ার সময় ওর বড় একটা অ্যাক্সিডেন্ট হয়। গাড়ির মালিক স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে উনারা বাঁচানোর আশ্বাস দেয়নি। বাধ্য হয়ে উনি তানভীরকে নিয়ে সিঙ্গাপুর পাড়ি দেয়। ওইখানে বড় হাসপাতালে ভর্তি করাই। দীর্ঘ 3 বছর কোমায় থাকার পর তানভীরের জ্ঞান ফেরে। ভাগ্য ভালো, ওর স্মৃতিশক্তি নষ্ট হয়ে যায়নি। আচ্ছা, ওই লোক মামাদেরকে কেন খবর দেয়নি? তানভীরের ফোনটা হারিয়ে গিয়েছিল, আর লোকটা ভয় পেয়ে গিয়েছিল যখন শুনেছিল বাঁচানো সম্ভব না। এটা কোনো কথা? 3 বছর চিকিৎসার ভার কি লোকটাই বহন করেছে? কি করে বলবো? হয়তো করেছে, না হলে কে করবে? এমন কথা আমি আমার জীবনেও শুনিনি। লোকটা পাগল নাকি? একটু খোঁজ নিয়ে মামাদের খুঁজে তো বের করতে পারত। লোকটার মাথায় আসেনি যে ছেলেটার মা বাবা কত চিন্তা করছিল। কি করে বলবো মা কার মনে কি? তিথি আর কোনো জবাব দিল না, চুপ করে রইল। বিষয়টা হজম করতে পারল না তিথি। কিছুক্ষণ পর রুহি এসে তিথিকে ডাকতে লাগল। আপু আপু। হুম বল। আবির ভাই এসেছে, তোকে খুঁজছে। যাচ্ছি। তিথি রুমে ঢুকতেই দেখল আবির খাটের ওপর বসে আছে। রুমে ঢুকেই তিথি বলল, কি ব্যাপার, আজ এত তাড়াতাড়ি চলে এলে যে?
কেন তুমি খুশি হওনি? খুশি হব না কেন? কাজে গেলে সব সময় তো দেখি দেরি করে ফিরো। আজ তাড়াতাড়ি ফিরলে তাই জিজ্ঞেস করলাম। সব কাজ করতে কি আর বেশি সময় লাগ? মানে? কিছু না। আবির একটা প্যাকেট বের করে তিথির হাতে দিল। তিথি প্যাকেটটা হাতে নিয়ে জিজ্ঞেস করল, কি আছে এতে? রাশেদ ভাইয়ের বিয়ের উপহার। কি উপহার এনেছ? ডায়মন্ড রিং। ডায়মন্ড রিংয়ের কথা বলতেই তিথির তানভীরের কথা মনে হল। শুধু শুধু ভুল বুঝেছিল ও তানভীরকে। তানভীরের তো কোনো দোষ ছিল না। মনে মনে ভাগ্যকেই দোষ দিতে লাগল তিথি। ভাগ্যই ওদের একসাথে থাকতে দেয়নি। তিথিকে চুপ থাকতে দেখে আবির জিজ্ঞেস করল, কি হলো, চুপ করে আছো যে? আবিরের কোথায় ঘোর কাটল তিথির। না, কিছু না। তিথি উঠে আংটিটা প্যাকেজ সহ আলমারিতে রাখছিল। আবির জিজ্ঞেস করল, তুমি দেখলে না আংটিটা? কেমন হয়েছে? তোমার পছন্দ সবসময় ভালোই হয়। এই একটা সত্যি কথা বলেছ তুমি। আমার পছন্দ আসলেই ভালো। দেখলে না বউ খোঁজার সময় কেমন সুন্দরী মেয়ে খুঁজে বের করলাম। তিথি একটা হাসি দিয়ে বলল, পাগল। রাতে রাশেদার তিথির বাবা ফিরে আসলে রুহি এসে তিথি আর আবিরকে খাওয়ার জন্য ডেকে নিয়ে গেল। খাওয়ার টেবিলে খেতে খেতে সবাই রাশেদের বিয়ের ব্যাপারে কথা বলতে লাগল। সবাই কে কি করবে সব প্ল্যান করছিল। ঠিক করা হলো কালই সবাই শপিং করতে বের হবে। তিথি রাশেদকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া, আবির কেউ নিয়ে যাব আমাদের সাথে। আবিরের পছন্দ বেশ সুন্দর। তুই না বললেও আবিরকে নিয়ে যাওয়া হতো। আপু, তুই ঠিকই বলেছিস। সত্যিই আবির ভাইয়ের পছন্দ সুন্দর। তার প্রমাণ তো চোখের সামনেই দেখতে পাচ্ছি। হাসতে হাসতে বলল রুহি। রুহির কথা শুনে সবাই হাসতে শুরু করল। তিথি বেশ লজ্জা পেল। রুহি আবার বলল, এ কি আপু, তোর মুখ দেখি লজ্জায় লাল হয়ে গেছে। তিথি রুহির কানটা মলে দিয়ে বলল, বেশ পেকে গেছিস তুই। ওমা, আমি বড় হয়ে গেছি না? তাহলে বিয়ে দিয়ে দেই। তাড়াতাড়ি দিয়ে দে না আপু, প্লিজ। আবির ভাইয়ের মতো একটা ছেলে দেখে দিবি। রুহির কথা শুনে সবাই হাসতে শুরু করল। হঠাৎ করে আবিরের ফোনটা বেজে উঠল। আবির পকেট থেকে ফোনটা বের করে দেখল আরিহা ফোন দিয়েছে। আবির আস্তে করে ফোনটা কেটে দিল। আবির ফোন কেটে দিয়েছে দেখে আরিহার বেশ রাগ হল। বীর বীর করে বলতে লাগল, কতবার ফোন কাটবে তুমি? যতবার কাটবে ততবার দিব আমি। আবির ফোনটা পকেটে ঢুকাতে না ঢুকাতেই আরিহা আবার কল দিল। আবির এবারও কলটা কেটে দিল। রাশেদ আবিরকে জিজ্ঞেস করল, কে ফোন দিচ্ছে আবির? কেটে দিচ্ছ কেন? হয়তো কোনো দরকারে ফোন দিচ্ছে। অফিস থেকে। আবির হাত ধুয়ে ফোনটা নিয়ে রুমে চলে গেল। রুমে গিয়েই আবির আরিহাকে কল ব্যাক করল। আরিহা ফোন রিসিভ করতেই আবির বলল, সমস্যা কি তোমার? এতবার ফোন কেন দিচ্ছ? আমার ক্ষুধা লেগেছে। ক্ষুধা লেগেছে ভালো কথা। দেখো ফ্রিজে খাবার আছে, গরম করে খাও। আমি পারবো না। তুমি আসো, বাইরে খেতে যাব। পাগল হয়ে গেছো? এখন আসতে পারবো না আমি। প্লিজ জান, প্লিজ একবারের জন্য এসো। আরিহা, প্লিজ বোঝার চেষ্টা করো। আমি এখন কি বলে বাসার থেকে বের হব? নাটক করছো কেন? তোমার ওই বোকা বউটাকে তো 2 মিনিটেই মিথ্যা কথা বলে ভুলিয়ে দাও। এখনো তা করো। আরিহা, প্লিজ প্লিজ ডার্লিং, আর মানা করো না। তোমার জন্য আমার মনটা ব্যাকুল হয়ে আছে। আচ্ছা দেখছি।
তিথি রুমে আসতেই দেখল আবির বের হওয়ার জন্য তৈরি হচ্ছে। তিথি জিজ্ঞেস করল, কোথাও বের হচ্ছ? একটা কাজ পড়ে গেছে। রাতে ফিরবে? বলতে পারি না, বলেই বেরিয়ে পড়ল আবির। আবির চলে যাওয়ার কিছুক্ষণ পর রাশেদ তিথির রুমে এলো। দরজায় দাঁড়িয়ে জিজ্ঞেস করল, আসবো তিথি? ভাইয়া এসো। কি করছিস? এই তো বসে আছি। আবিরকে বেরিয়ে যেতে দেখলাম। জিজ্ঞেস করাই বলল কাজ পড়ে গেছে। তোকে কিছু বলে গেছে? তোমাকে যা বলেছে আমাকেও তাই বলে গেছে। কিছুটা অভিমানের সুরে বলল তিথি। রাগ করিস না বোন, ব্যবসা বাণিজ্যের কাজ তো। আমি আর বাবা দুজনে মিলে হিমশিম খেয়ে যাই। আর ও তো একা। রাতে কখন ফিরবে বলে গেছে? না, ফিরতে নাও পারে। মাঝে মাঝে এমন হয়ই, মাঝে মাঝে না। এখন প্রায়ই হয়। বিয়ের প্রথম 6 মাস হতো না, পরের 6 মাস থেকেই এমন হয়। আচ্ছা, আমি আবিরের সাথে কথা বলবো। এখন ঘুমিয়ে পড়, আমিও যাই। শুভরাত্রি। শুভরাত্রি। রাশেদ রুম থেকে বের হয়ে যেতেই তিথি ঘরের আলো বন্ধ করে শুয়ে পড়ল। আজ বারবার শুধু তানভীরের কথা মনে আসছে তিথির। যতই তানভীরকে মন থেকে মুছে ফেলতে চাইছে ততই তানভীর মনের ভেতর গেড়ে বসছে। শোয়ার থেকে উঠে বসল তিথি। এ দোটানা আর ভালো লাগছে না তিথির। নিজেকে নিজে প্রশ্ন করতে লাগল তিথি। কেন পারছি না? কেন কেন আমি তানভীরকে মন থেকে মুছে ফেলতে পারছি না? আমি তো এখন আবিরকে মেনে নিয়েছি, সুখে আছি আবিরের সাথে। তাহলে কেন আবার তানভীরের কথা মনে আসছে? ভাবতে ভাবতে আবার বালিশে মাথা দিল তিথি। চোখ বন্ধ করলেই মনে হচ্ছে তানভীরের মুখটা চোখের সামনে ভেসে উঠছে। এমন করতে করতে একসময় ঘুমের দেশে হারিয়ে গেল তিথি। আবির গাড়ি নিয়ে বাড়ির সামনে যেয়ে আরিহাকে ফোন দিল। আবির ফোন দিতেই আরিহা বাড়ি থেকে বের হয়ে এলো। আবির আরিহাকে নিয়ে একটা রেস্টুরেন্টে চলে গেল। রেস্টুরেন্টে বসে আরিহাকে বলল, কি খাবে? তাড়াতাড়ি অর্ডার দাও। এত তাড়া কিসের তোমার? রাত 10টা বাজে, আমাকে আবার বাসায় ফিরতে হবে। আজ আমার কাছে থেকে যাও প্লিজ। বাচ্চাদের মতো কথা বলো না। তাড়াতাড়ি অর্ডার দাও। তুমি খাবে না? না, আমি বাসা থেকে খেয়ে এসেছি। আরিহার খাওয়া শেষ হলে আবির ওকে নিয়ে বাসায় পৌঁছে দেয়। তারপর নিজে তিথিদের বাসার উদ্দেশ্যে রওনা দেয়। আরিহা রুমে গিয়ে খাটের ওপর বসে পড়ে। বেশ রাগ হচ্ছে ওর। কি হতো এমন ওর কাছে থাকলে? আবির বিছানার গুছাতে লাগলো ঘুমানোর জন্য। একটা বালিশ উঠাতেই বালিশের নিচে থাকা চাবির দিকে নজর গেল তিথির। চাবিটা হাতে নিল আরিহা। দেখে বুঝল কাভার্ডের চাবি হতে পারে। তিথির কাভার্ডের লকে চাবিটা লাগাতেই লকটা খুলে গেল। আস্তে আস্তে কাভার্ডের দরজাটা খুলল আরিহা। খুলেই চোখ কপালে উঠে গেল ওর। কত দামি দামি শাড়ি। শাড়িগুলো হাতে নিয়ে দেখতে লাগলো আরিহা। একটা শাড়ি টান দিতেই নিচে কিছু পরার শব্দ পেল আরিহা। তুলে দেখল একটা ডায়মন্ড রিং। রিংটা বেশ পছন্দ হলো আরিহার। মনে মনে আবিরের উদ্দেশ্য বলতে লাগল, নিজের বউকে কত সুন্দর রিং দেয়। আর আমার বেলায়? রিংটা নিজের ব্যাগে ঢুকিয়ে ফেলল আরিহা। তারপর ঘুমিয়ে পড়ল। সকালবেলা তিথির ঘুম ভাঙতেই গায়ে কারো হাতের অস্তিত্ব অনুভব করল তিথি। বেশ চমকে গেল তিথি। তাড়াতাড়ি করে উঠে বসল। সকালে তিথির ঘুম শরীরের ওপর কারো হাতের অস্তিত্ব অনুভব করল। অনেকটা চমকে উঠল তিথি, সাথে ভয়ও পেয়ে গেল।
তাড়াতাড়ি করে উঠে বসল তিথি। তিথির এই ধরপড় করে উঠে বসাতেই আবিরেরও ঘুম ভেঙে গেল। আবিরও আড়মোড়া ভেঙে উঠে বসল। কি হয়েছে তিথি? সমস্যা কি? তুমি? হ্যাঁ আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। ভয় পাওয়ার কি আছে? দূর, এত সকালে ঘুমটাই ভাঙিয়ে দিল। ভাল লাগে না। অনেক দুঃখিত গো। তুমি শুয়ে পড়। তুমিও শুয়ে পড়। এত সকালে উঠে কি করবে? কাজ আছে আমার। তুমি ঘুমাও। তিথি খাট থেকে নেমে পড়ল। আবির আবার শুয়ে পড়ল। তিথি ফ্রেশ হয়ে রান্নাঘরে মায়ের কাছে গেল। তিথির মা রান্নাঘরে সবার জন্য নাস্তা তৈরি করছিল। তিথিকে দেখে বলল, কিরে, উঠে গেছিস? হুম মা। আবির উঠেনি? না মা, ও ঘুমাচ্ছে। সকালে উঠার একদম অভ্যাস নেই ওর। ওহ, দাও মা, আমি রুটি বেলে দিই। তুমি অন্য কাজ করো। আরে আর অল্প আছে, আমি পারব। তুই বসো। তাহলে আর অন্য কি কাজ করতে হবে বলো? তাহলে তরকারিটা একটু কেটে দে মা। আচ্ছা, দিচ্ছি। তিথি, রাশেদের বিয়ের পর আমরা রুহির বিয়েটাও সেরে ফেলতে চাইছি। তোর বাবার শরীরটা এ কয়দিন বেশ খারাপ যাচ্ছে। কোথায়? ছেলে ঠিক করেছ? হুম। তানভীর? তানভীর? তোর মামা সেদিন ফোন দিয়ে বলছিল। আমি আর তোর বাবাও ভেবে দেখছি। আর তানভীর তো ছেলে হিসেবে খারাপ নয়। তানভীর জানে? তোর মামা বলেছে তো কথা বলবে। আর তানভীর এখন এদেশে স্যাটেল হতে চাইছে। ও গানটাকেই প্রফেশন হিসেবে নিতে চাইছে। রুহিকে বলেছ? হুম, বলেছি। কি বলেছে রুহি? ও রাজি তো? সরাসরি তো বলেনি। বলেছে তোমরা যা ভালো বুঝো। ওর কথা বার্তা বুঝলাম, ও রাজি আছে। তাই আমরা আর দেরি করতে চাই না। রাশেদের বিয়ের কিছু দিনের মধ্যে ওদের বিয়েটাও দিয়ে দিতে চাইছি। তুমি আর বাবা যা ভালো বুঝো তাই করো। তিথি রান্নাঘর থেকে বেরিয়ে চলে এল। খুব ভয় লাগছে তিথির। রুহিকে বিয়ে করার কথা শুনলে তানভীর কি রিয়েক্ট করবে সেটা ভাবতেই গায়ে কাটা দিয়ে উঠল তিথির। চোখ বন্ধ করে আকার খুলে ফেলল তিথি। যদি রুহিকে বিয়ে করার কথা শুনলে তানভীর সবার সামনে ওদের সম্পর্কের কথা বলে দেয়, তাহলে তো দুই পরিবারের মধ্যে অনেক অশান্তির সৃষ্টি হবে। আবির কি মনে করবে? ভাবতেই গা ছমছম করে উঠল তিথির। না, 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 আমাকে তানভীরের সাথে কথা বলতেই হবে। আজ কয়দিন তো ফোনও দেয় না। হুম, এটা সত্যি যে আমি চাই না তানভীর যে আমাকে ফোন দিক, কিন্তু এখন ওর সাথে কথা বলাটা অনেক গুরুত্বপূর্ণ। কি করে যোগাযোগ করি এখন আমি কি করব এখন? কথাগুলো মনে মনে আওয়াতে আওয়াতে নিজের রুমে ঢুকল তিথি। খাটে আবিরের পাশে দিয়ে বসল। আবিরের কটালে একটা চুমু আঁকতেই শোয়া থেকে উঠে বসল আবির। তিথি বেশ লজ্জা পেল। আস্তে করে আবিরের পাশের থেকে উঠে বারান্দায় চলে গেল। আবিরও একটা হাসি দিয়ে ফ্রেশ হতে চলে গেল। আবির ফ্রেশ হয়ে বের হলে তিথি আবিরকে সিয়ে নাস্তা করতে গেল। রুহি, রাশেদ আর ওদের বাবা এলে সবাই একসাথে নাস্তা শেষ করল। রাশেদ বাবাকে উদ্দেশ্য করে বলল, বাবা, আজকে তোমার অফিসে যেতে হবে না। তুমি বরং বাসায় থাকো। আমিও যাব না। তোমার শরীর ভালো নেই। একা একা সব সামলাতে পারবো না। তোরা শুধু শুধু চিন্তা করছিস। আমার শরীর ঠিক আছে। ভাইয়া যখন যেতে বারণ করছে তখন আজ যেও না। একদিন না গেলে মহাভারত তো আর অশুদ্ধ হয়ে যাবে না। তুমি বরং বাসায়ই থাকো। বাবার দিকে তাকিয়ে বলল তিথি। আরে মা, তোরা কি বুঝবি?
অফিসে না গেলে সবাই এ কাজে ফাঁকিবাজি করে। বাবা আমি বরং শপিং শেষ করে একবার গিয়ে ঘুরে আসব। তুমি চিন্তা করো না। আচ্ছা যা ভালো বুঝিস কর। আর কেউ কোনো কথা বলল না। সবাই নাস্তা খেয়ে যে যার রুমে গেল তৈরি হতে শপিং এ বেরোনোর জন্য। বেলা 11টার দিকে সবাই শপিং এ বের হল। আবির বলেছে সে সবাইকে দুপুরের খাবার বাইরে খাওয়াবে। আবির, তিথি, রাশেদ আর রুহি গিয়েছিল শপিং করতে। দোকানে সবাই কনের বিয়ের শাড়ি দেখছিল। হঠাৎ করে আবিরের ফোনটা বেজে উঠতেই আবির এক্সকিউজ মি বলে সেখান থেকে সরে আসে। আরিহা ফোন দিয়েছিল। আবির ফোন রিসিভ করে বলল, হুম বলো। দুপুরে কি খাবো আমি? আমি কি করে জানবো দুপুরে তুমি খাবে? তুমি জানবে না তো কে জানবে? ফ্রিজে দেখ তরকারি আছে রান্না করে খাও। আমি এখন রান্না করতে পারবো না। তাহলে বাইরে গিয়ে খাও। তুমি এসে নিয়ে যাও। আমি তিথিদের সাথে শপিং এ বেরিয়েছি। কি করে আসবো এখন? এত কথা বুঝি না আমি। যখন তুমি তোমার বাসায় ছিলা তখন কি করে খেতে? এখন সমস্যা হচ্ছে কেন? বেশি কথা বইল না। আচ্ছা একটা কাজ করো আমি তিথিদের দুপুরে একটা রেস্টুরেন্টে খাওয়াবো। টেক্সট করে সময় আর ঠিকানা পাঠিয়ে দিচ্ছি চলে এসো। ওদের সামনে? সেটা আমি ম্যানেজ করে নিব। আচ্ছা রাখছি এখন। সময় মতো চলে এসো। হুম। ফোন কেটে দিয়ে আবির আরিহার ফোনে ঠিকানা আর সময় টেক্সট করে পাঠিয়ে দিল। তারপর আবার তিথিদের কাছে এসে শপিং এ যোগ দিল। দুপুরে তিথিদের নিয়ে রেস্টুরেন্টে গেল আবির। ঢুকেই এদিক ওদিক তাকিয়ে আরিহাকে খুঁজতে লাগল। দেখতে না পেয়ে বুঝল এখনো আসেনি। সবাইকে নিয়ে এক জায়গায় বসল আবির। আবির রা আসার প্রায় 5 মিনিট পর আরিহা ও আসল। আরিহা এসেই উকি ঝুঁকি দিয়ে আবিরকে খুঁজতে লাগল। আবির আরিহাকে দেখতে পেয়ে ডাক দিল। আরিহা কাছে আসতেই বলল, মিস আরিহা আপনি এখানে? দুপুরে রান্না করিনি বাসায়, তাই এসেছি। আপনি ও বুঝি ফ্যামিলি নিয়ে এসেছেন স্যার? হুম, একটু শপিং এ গিয়েছিলাম আমরা। তিথির ভাইয়ের বিয়ে তো তাই। ওহ আচ্ছা। তিথি তুমি চিনতে পারছ? তিথির দিকে তাকিয়ে বলল আবির। হুম। চিনতে পারবো না কেন? বেশ চিনতে পেরেছি। কেমন আছেন? জি ম্যাম ভালো। আপনি কেমন আছেন? শরীর ভালো তো এখন? হুম ভালোই। মিস আরিহা আপনি কিন্তু চাইলে আমাদের সাথে যোগ দিতে পারেন। কোনো রকম সংকোচ ছাড়াই বলল আবির। না না স্যার, সমস্যা নেই। আমি এক অভ্যাস আছে। আবির তো ঠিকই বলেছে। আপনি বরং আমাদের সাথে যোগ দিন। তিথি আরিহার মুখপানে তাকিয়ে বলল। 1 মিনিটও দেরি করল না আরিহা। একটা চেয়ার নিয়ে সোজা আবিরের পাশে বসে পড়ল। সবাই মিলে খাওয়া শেষ করল। মিস আরিহা আপনাকে কিন্তু আমার ভাইয়ের বিয়েতে আসতে হবে। না ম্যাম। কেন কোনো সমস্যা? না সমস্যা না, তবে সময় পেলে আসার চেষ্টা করব। আসলে খুশি হব। আচ্ছা ম্যাম আমি চেষ্টা করব। আরিহা বাসার উদ্দেশ্যে বেরিয়ে গেল আর তিথিরা আবার শপিং এ যোগ দিল। সারাদিন ধরে প্রচুর কেনাকাটা করল সবাই। সন্ধ্যায় সবাই ক্লান্ত হয়ে বাসায় ফিরল। বাসায় এসে সবাই যার যার রুমে চলে গেল। সবাই অনেক ক্লান্ত তাই রুমে গিয়ে বিশ্রাম নিতে লাগল। তিথির মা সবাইকে শরবত দিয়ে গেল। আবির আর তিথি ফ্রেশ হয়ে এসে খাটে পাশাপাশি বসল। তিথি উঠে গিয়ে একটা শপিং ব্যাগ বের করল নিজের হাত ব্যাগ থেকে। শপিং ব্যাগটা এনে আবিরের হাতে দিল। আবির জিজ্ঞেস করল,
কি আছে এতে? খুলেই দেখ। আবির খুলে দেখল ভেতরে একটা পাঞ্জাবি। পছন্দ হয়েছে? হুম। আমার জন্য? না, এটা তিথির বরের জন্য। বলেই একটা হাসি দিল তিথি। সাথে আবিরও। এটা ভাইয়ার বিয়ের দিন পরবা। আর ভাইয়া যেটা কিনে দিয়েছে এইটা বউ ভাতের দিন পরবা। জো হুকুম ম্যাডাম। কিন্তু তিথি। কিন্তু আবার কি? আমি তো তোমার জন্যই কিছুই আনিনি। আরে এভাবে বলছো কেন? আমার কি অভাব নাকি? তাছাড়া ভাইয়া আমাকে এখন আবার 2টা শাড়ি কিনে দিয়েছে। আবির আর কোনো জবাব দিল না। কিছুক্ষণ পর রুহি এসে তিথিকে ডাক দিল। আপু আসবো? দরজায় কাছে দাঁড়িয়ে বলল রুহি। হুম আয়। রুহি রুমে ঢুকতে ঢুকতে বলল। ভাইয়া তোকে ডাকছে। কেন? কাপড়গুলো ভাগ করে যার কাপড় তাকে দেবে তাই। ওহ আচ্ছা চল। আবিরের দিকে তাকিয়ে বলল। তুমি যাবে? না, তোমরা যাও। তিথি রুহিকে নিয়ে রুম থেকে বেরিয়ে পড়ল। কাপড়গুলো সব ঠিকঠাক করে নিল তিথি আর ওর মা মিলে। সাথে রাশেদ আর রুহিও ছিল। সব গুছিয়ে সবাই মিলে রাতের ডিনার করতে আসল। রাশেদের বিয়ে নিয়েই কথা হচ্ছিল। ক্লাবে হবে নাকি বাড়ির ছাদে করবে তাই নিয়ে সবাই কথা বলছিল। সব শেষে সবাই ঠিক করল বাড়ির ছাদেই হবে। খাবার খেয়ে সবাই রুমের দিকে পা বাড়াল। রুমে যেতেই আবিরের ফোনটা বেজে উঠল। আবির ফোনটা তুলে দেখল আরিহা। ফোনটা কেটে দিল আবির। তিথি। হুম। মাথাটা প্রচণ্ড ব্যথা করছে, 1 কাপ চা করে দিবে? হুম যাচ্ছি। তিথি রুম থেকে বের হতেই আবির আরিহাকে কল ব্যাক করল। কি হয়েছে? আবির আমার না বাসায় একা একা ভালো লাগছে না। তুমি প্লিজ আসবে? আর কিছু বলবে? এভাবে কথা বলছো কেন? দেখ সারাদিন বাইরে ছিলাম, অনেক ক্লান্ত লাগছে। বাইরে কি আমার সাথে ছিলে নাকি? যার সাথেই ছিলাম। এখন বেশি কথা না বলে তাড়াতাড়ি চলে আসো। তোমার সব কথায় আমি নাচতে পারবো না। যখন যা বলো তাই তো করি। টাকা দাও তো টাকা পাঠিয়ে দিচ্ছি, গয়না দাও তো গয়না দিচ্ছি, এই করো তো করছি, ওই করো তাও করছি। আমার অবস্থাটাও তোমাকে বুঝতে হবে। আরিহাকে আর কোনো কথা বলার সুযোগ দিল না আবির। ফোন কেটে দিল। কথা বলতে বলতে আবির খেয়ালই করল না কখন তিথি চায়ের কাপ হাতে পেছনে এসে দাঁড়িয়েছে। পেছনে তাকিয়ে তিথিকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল আবির। আবির কথা বলার সময় কখন যে তিথি পেছনে এসে দাঁড়িয়েছে বুঝতেই পারল না। ফোন কেটে পেছনের দিকে তাকাতেই আবির ভূত দেখার মতো চমকে উঠল। তুমি? হ্যাঁ, আমি। তুমি এত তোতলাচ্ছ কেন? না, হঠাৎ করে। হঠাৎ করে কি? কিছু না। দাও চা দাও। চা নিয়ে দাঁড়িয়ে আছো? চা ঠান্ডা হয়ে যাচ্ছে তো। তিথি চায়ের কাপটা আবিরের দিকে এগিয়ে দিল। আবির তিথির হাত থেকে কাপ নিয়ে চায়ে চুমুক দিল। কার সাথে কথা বলছিলে ফোনে? কই কারো সাথে না তো। আমি দেখলাম তুমি ফোনে কথা বলছিলে। মিথ্যা কথা বলছো কেন? ও আমি তো ভুলেই গিয়েছিলাম। হুম আমি ফোনে কথা বলছিলাম তো। আমি জানতে চেয়েছি কার সাথে কথা বলছিলে তুমি? আমার ম্যানেজারের সাথে। ম্যানেজারের সাথে? আবির আমি জীবনে ম্যানেজারের সাথে কাউকে এভাবে কথা বলতে শুনিনি। আর এসব বিষয়ে তো শুনিনি। তোমার এত বায়না কেন? টাকা দাও, টাকা দিচ্ছি। গয়না দাও, গয়না দিচ্ছি। ম্যানেজারকে গয়না কেন দাও তুমি? আবির কি বলবে বুঝতে পারছিল না।
মনে মনে বলতে লাগল, তার মানে তিথি সব শুনে গেছে। ফুল স্পিডে ফ্যান ঘুরছে, তার মধ্যেও ঘামতে লাগল আবির। কি হলো, চুপ করে আছো কেন? তিথি, তুমি ভুল বুঝছো আমাকে। আমার কথাটা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা কর। আমি তোমাকে সত্যি কথাই বলছি। আমাকে কি বোকা পেয়েছো তুমি? তিথি, বিশ্বাস করো, আমি সত্যিই ম্যানেজারের সাথে কথা বলেছি। ওর মেয়ের বিয়ে, তাই গয়না চেয়েছে আর টাকাও চেয়েছে। ফোন দিয়ে জিজ্ঞেস করি ম্যানেজারকে। হাতে থাকা চায়ের কাপটা জোরে ফ্লোরে আছাড় মারল আবির। তিথি একেবারে হতবাক হয়ে গেল। এবার তিথি পুরোপুরি নিশ্চিত হল যে আবির মিথ্যে কথা বলছে। কিন্তু তিথি এটা বুঝতে পারল না আবির মিথ্যে কেন বলছে। তিথি স্পষ্ট করে আরও বুঝতে পারল আবির ওর থেকে কোনো কথা লুকাচ্ছে। আস্তে করে ফ্লোর থেকে কাচের টুকরোগুলো তুলতে লাগল তিথি। অসাবধানতাবশত একটা কাচের টুকরো হাতে লেগে গেল। উহ করে শব্দ করতে আবির দৌড়ে এসে তিথির হাতটা ধরল। তিথির আস্তে করে হাতটা ছাড়িয়ে কাচের টুকরোগুলো ডাস্টবিনে নিয়ে ফেলে দিল। আবির খাটে গিয়ে বসল। আবির বুঝতে পারল অতিরিক্ত রিয়েক্ট করে ফেলেছে ও। তিথির খাটের কাছে আসতেই আবির দাঁড়িয়ে কিছু বলার চেষ্টা করল, কিন্তু তিথি সুযোগ না দিয়ে সোজা খাটে গিয়ে শুয়ে পড়ল। আবিরও গিয়ে শুয়ে পড়ল। তিথি শুয়ে শুয়ে ভাবতে লাগল, আচ্ছা, আমি আবিরকে ভুল বুঝছি না তো? ওকে কি মিথ্যে সন্দেহ করছি? অন্য কিছু ও তো হতে পারে। আচ্ছা, ও কোনো সমস্যায় পড়েনি তো? ও তো পারে কেউ ওকে ব্ল্যাকমেইল করে টাকা বা গয়না নিচ্ছে। কিন্তু কি নিয়ে ব্ল্যাকমেইল করবে? কিছুই বুঝিতেছিল না তিথি। কিছুতেই দুই চোখের পাতা এক করতে পারছিল না তিথি। না, আমাকে আবিরের সাথে কথা বলতেই হবে। ওর কি সমস্যা আমাকে জানতেই হবে। বীর বীর করে বলতে লাগল তিথি। আমি তো ওর বউ। ওর সমস্যা হলে ও তো আমার কাছে শেয়ার করতে পারত। একবার ঘুরে তাকালো আবিরের দিকে। কোনো এতদম গুটিসুটি মেরে শুয়ে আছে ছেলেটা। বেশ মায়া লাগল তিথির। কিন্তু আবিরের ফোনে বলা কথাগুলো মনে হতে আবার মুখ ঘুরিয়ে ফেলল। পরদিন সকালে ঘুম থেকে উঠে তিথি নিজেকে আবিরের বাহুডোরে আবিষ্কার করল। কিছুটা জোর করে আবিরের হাতটা সরিয়ে দিল তিথি। ফ্রেশ হয়ে নিচে মায়ের কাছে রান্নাঘরে গেল। আজ রাশেদের গায়ে হলুদ। খুব সকাল থেকেই মেহমান আসতে শুরু করেছে। নাস্তা করে তিথি আর রুহি সব গেস্টরুমগুলো পরিষ্কার করতে শুরু করল। তিথিদের ছাদেই হলুদের আয়োজন করা হয়েছে। আবির সকাল থেকে তিথির সাথে অনেকবার কথা বলার চেষ্টা করেছে, কিন্তু সুযোগ পাচ্ছে না। তিথি ইচ্ছে করেই সুযোগ দিচ্ছে না। কাল রাতের ব্যাপারটায় অনেকটা রাগ হয়েছে তিথির। যদিও তিথি কি হয়েছে ঠিকমতো স্থির করে কিছুই বুঝতে পারেনি। তার ওপর কাপটা ভেঙে দিয়েছে। জেদ দেখানো উচিত ছিল, তিথির জেদ দেখিয়ে দিল। যাই হোক, বেশ রেগে আছে তিথি। আবির আজ বাড়ি থেকেই বের হয়নি। জেদ করে ফোনও বন্ধ করে রেখেছে যাতে আরিহা ফোন দিতে না পারে। তিথির সাথে দেখাও হয়নি। দুপুরে খাওয়ার টেবিলে একবার দেখা হয়েছিল, কিন্তু সবার সামনে তখন কথা বলতে পারেনি। আবির মনে মনে বলতে লাগল, যে করেই হোক আমাকে তিথির সাথে কথা বলতে হবে। কিছুতেই ওকে কিছু বুঝতে দেওয়া যাবে না। কিন্তু কথা বলি কি করে? রুমের থেকে বেরোতে দেখল রুহি ওর কিছু চাচাতো বোনের সাথে দাঁড়িয়ে কথা বলছে। আবির উকি দিয়ে তিথিকে খোঁজার চেষ্টা করল। রুহি দেখতে পেয়ে জিজ্ঞেস করল, আবির ভাই কি কাউকে খুঁজছেন? না, কাউকে খুঁজছি না। আমি বেশ বুঝতে পারছি তুমি কাউকে খুঁজছ। তিথি আপুকে খুঁজছ, তাই তো? এই তোরা জানিস আবির ভাই কিন্তু তিথি আপুকে এখনো চোখে হারায়, চাচাতো বোনদের উদ্দেশ্য করে বলল।
সবাই একসাথে হাসতে শুরু করল। আবির আর কথা বাড়াল না, রুমে চলে গেল। সন্ধ্যাবেলা কনের বাড়িতে হলুদ দিয়ে আসার জন্য আবির আর তিথিকে পাঠানো হল। তিথি জোর করে ওদের সাথে রুহিকে নিয়ে গেল। তিথিরা কনেদের বাড়ি থেকে ফিরে আসলে ওদের বাড়িতে রাশেদের হলুদ অনুষ্ঠান শুরু হল। বেশ বড় আর ঝাঁকঝমক করে আয়োজন করা হয়েছে। তিথিরা ফিরে এসে তাড়াতাড়ি তৈরি হয়ে অনুষ্ঠানে গেল। হলুদের পর্ব শেষ হলে সবাই মিলে গেম খেলল। শুধু কাপলরাই অংশগ্রহণ করেছে খেলাটাতে। খেলাটা হলো মেয়েদের চোখ বেঁধে দেয়া হবে। যারা অংশগ্রহণ করবে তাদের সবার স্বামীরা একসাথে দাঁড়াবে। এবার মেয়েরা চোখ বাঁধা অবস্থায় সামনে হেঁটে গিয়ে নিজের স্বামীকে খুঁজে বের হবে। যে মেয়ে সঠিকভাবে নিজের স্বামীকে খুঁজে বের করতে পারবে সে হবে কাপল অব দ্য নাইট। তাদের একসাথে একটা কাপল ড্যান্স করতে পারবে। আর উপহার হিসেবে পাবে নতুন বর আর বউয়ের সাথে হানিমুনে ঘুরতে যাওয়ার সুযোগ। একে একে সব মেয়েরা চোখ বেঁধে স্বামীকে খুঁজতে গেল, কিন্তু কেউ সঠিকভাবে নিজের স্বামীকে খুঁজে বের করতে পারল না। সবাই হাসতে হাসতে অস্থির হয়ে পড়ল। সবার শেষ এলো তিথির পালা। তিথির সঠিকভাবে আবিরকে খুঁজে বের করল। সবাই জোরে হাত তালি দিল। তারপর শুরু হলো আবির আর তিথির কাপল ড্যান্স। যদিও তিথি রাজি ছিল না, সবার জোড়াজুড়িতে বাধ্য হয়ে তিথি আবিরের সাথে ড্যান্স করতে গেল। মিউজিক শুরু হলে আবির তিথি ড্যান্স করতে শুরু করল। আবির মনে মনে ভাবল তিথির সাথে কথা বলার মোক্ষম সুযোগ হলো এটা। আবির সুযোগটা হাতছাড়া করতে চাইল না। বলতে শুরু করল, তিথি আই এম সরি। তিথি কথার কোনো জবাব দিল না। আমি বুঝতে পেরেছি কাল রাতে তোমার সাথে এমন করা আমার উচিত হয়নি। এ বিষয় নিয়ে পরে কথা বলবো তোমার সাথে, আস্তে করে বলল তিথি। নাচ শেষ হতেই তিথি আবিরকে ছেড়ে দিয়ে দূরে সরে গেল। সবাই জোরে হাততালি দিল। তিথি আর আবির নির্বাচিত হল কাপল অব দ্য নাইট। ওদের হাতে তুলে দেওয়া হলো ওদের উপহার। হলুদের অনুষ্ঠান শেষ হলে সবাই নিচে নেমে এলো। সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে, তাই যে যার রুমে চলে গেল। তিথি রুমে আসতেই আবির বলল, তিথি প্লিজ আমার কথাটা একবার শোনো। সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। শুয়ে পড়। তুমি তো আমার কোনো কথাই শুনছ না। বলেছি তো এই বিষয় নিয়ে পরে কথা বলবো। এখন শুয়ে পড়। তিথির কাছে কোনোভাবেই পাত্তা পেল না আবির। তাই কথা না বাড়িয়ে সোজা গিয়ে শুয়ে পড়ল। পরদিন সকালে ঘুম থেকে উঠে তিথি গিয়ে মায়ের সাথে কাজে যোগ দিল। এত মানুষের নাস্তা তৈরি করা মুখের কথা নয়। কিছুক্ষণ পর রুহি আর ওদের দুই চাচাতো বোনও আসল। তিথি উঠে আসার বেশ কিছুক্ষণ পর আবিরের ঘুম ভাঙ্গল। ফ্রেশ হয়ে রুমে আসতেই আবিরের ফোনের কথা মনে হল। কার সারাদিনে একবারও ফোন অন করেনি আবির। ফোন অন করতেই দেখল আরিহার 57টা ফোন। আর দেরি না করে আবির দ্রুত ফোন দিল আরিহাক। হ্যালো। কি ব্যাপার আবির, কাল সারাদিন তোমার ফোন বন্ধ ছিল কেন? কেন ফোন দিয়েছিলে? এমনি কথা বলার জন্যে। কি করছো? বসে আছি। তুমি? আমিও। তোমার গলা এমন শোনা যাচ্ছে কেন? কিছু হয়েছে? না। শোন না, আমার না কিছু টাকা লাগবে। বিকাশে পাঠিয়ে দেব। আচ্ছা। বিয়েতে আসছো তো? হুম, আসব। বিয়ে থেকে সোজা তোমার বাড়িতে চলে যাবে। কারণ তিথিকে নিয়ে আমি বাড়ি যাব। কবে আসবে? কাল। আচ্ছা ঠিক আছে। রাখছি এখন, বিয়েতে দেখা হবে। দুপুর আনুমানিক 1টার দিকে তিথিরা সব কাজ শেষ করে তৈরি হয়ে কনের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল।
তিথি সাদা রঙের একটা শাড়ি পরেছিল। তিথি দেখে মনে হচ্ছিল স্বর্গের থেকে কোনো অপ্সরী নেমে এসেছে। আবির প্রথমেই তিথিকে দেখে কিছুক্ষণের জন্য থমকে গিয়েছিল। মনে হচ্ছিল তিথিকে নতুন করে দেখছিল আবির। তিথিকে দেখে নতুন করে একটা নেশা জেগেছিল আবিরের মধ্যে। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল সব ভুলে তিথির মধ্যে হারিয়ে যেতে। চোখ বন্ধ করে তিথিকে অনুভব করতে লাগল আবির। 1 ঘন্টার মধ্যে কনেদের বাড়িতে পৌঁছে গেল তিথিরা। তিথি, আবির আর রুহি রাশেদের সাথে এক গাড়িতে এসেছিল। গাড়ি থামতেই কনের বোনেরা এসে রাশেদকে নিয়ে গেল। রুহিও তাদের সাথে চলে গেল। তিথি গাড়ি থেকে নেমে সামনে যেতেই আবির পেছনে থেকে তিথির হাতটা টেনে ধরল। এক টানে তিথিকে আবির নিজের খুব কাছে নিয়ে এল। কি হচ্ছে কি? এদিক দিয়ে মানুষ আসা যাওয়া করছে। ছাড়ো প্লিজ। তোমাকে অনেক সুন্দর লাগছে। আর মানুষ যা দেখার দেখুক, আমি তো নিজের বউয়ের সাথেই আছি। সমস্যা নেই। অন্য মেয়ের সাথে থাকলেও কি তোমার সমস্যা হতো? তিথি কথাটা বলতেই আবির নিজের বাহুডোর থেকে তিথিকে মুক্ত করে দিল। তিথি সামনের দিকে এগিয়ে গেল। আবির তিথির কথাটার কোনো মানে বুঝল না। মনে মনে বলতে লাগল, কি বুঝাতে চাইছিল তিথি? ও কি তাহলে আমায় সন্দেহ করছে? কিছুই মাথায় আসছিল না আবিরের। 7-5 না ভেবে আবিরও বিবাহের আসরের দিকে পা বাড়াতেই পেছনে থেকে কেউ আবিরকে ডাক দিল। আবির পেছনে ঘুরে দেখল আরিহা। দুজনে একসাথে কথা বলতে বলতে বিয়ে বাড়িতে প্রবেশ করল। বিয়ের সমস্ত কাজ সম্পন্ন করে সন্ধ্যার দিকে নতুন বউ নিয়ে তিথিরা বাড়ির দিকে রওনা দিল। বাড়িতে এসে সবাই ফ্রেশ হয়ে শুরু হলো বাসর ঘর সাজানোর কাজ। সব কাজ সমাপ্ত করে রাত 11টার দিকে নতুন বউকে বাসর ঘর দিয়ে আসল। দরজা আটকে রুহি আর ওর চাচাতো বোনরা দরজার সামনে এসে দাঁড়াল। রাশেদ দরজার সামনে আসতেই রুহি ওর পথ আগলে দাঁড়াল। ওই ক্লান্ত লাগছে। ভেতরে যেতে দে। আগে টাকা দে। কোনো টাকা দেওয়া হবে না। তাহলে ভেতরে যেতে দেব না। রাশেদের সাথে আবিরও ছিল। আবির রাশেদকে উদ্দেশ্য করে বলল, শালাবাবু যা চাইছে দিয়ে দেন। নারী জাতি খুব খারাপ। না হলে আপনাকে সারারাত বাইরে দাঁড় করিয়ে রাখবে। দেখলি আবির ভাই ঠিকই বুঝে গেছে। তুই বুঝলি না। হাসতে হাসতে বলল রুহি। কত দিতে হবে? 10,000। কম দিল হয় না? না হয় না। দিল তাড়াতাড়ি দে। না হলে আমি কিন্তু ভাবির কাছে গিয়ে ঘুমিয়ে পড়ব। আপনি সারারাত দরজার কাছে বসে কাটিয়ে দিন। শালাবাবু দিয়ে দিন। ঘরে সুন্দরী বউ আছে। বেশিক্ষণ অপেক্ষা করিয়ে রাখা ভালো না। আবিরের কথা শুনে সবাই জোরে জোরে হাসতে শুরু করল। রাশেদ বাধ্য হয়ে সব টাকা দিয়ে ঘরে ঢুকল। রুহিরা টাকা পেয়ে নাচতে নাচতে নিজেদের রুমে চলে গেল। আবিরও নিজের রুমের দিকে গেল। আবির রুমে গিয়ে দেখল তিথি রাতে শোয়ার জন্য প্রস্তুত হচ্ছে। আবির পেছনে থেকে তিথিকে জড়িয়ে ধরে তিথির ঘাড়ে মাথা রাখল। আবির ভালো লাগছে না এখন, ছাড়ো। এমন করছো কেন? তিথি এক ঝাড়ি মেরে আবিরকে সরিয়ে দিল। বলছি তো ভালো লাগছে না। তোমার কি শরীর খারাপ? না, এমনি ভালো লাগছে না। কথা বলতে ভালো লাগছে না। প্লিজ শুয়ে পড়। তিথি গিয়ে শুয়ে পড়ল। আবিরও আর কথা বাড়াল না। রুমের লাইট বন্ধ করে শুয়ে পড়ল। রাশেদ রুমে ঢুকতেই দেখল নতুন বউ ঘোমটা টেনে বসে আছে। রাশেদকে ঘরে ঢুকতে দেখে খাট থেকে নেমে সালাম করতে গেলে রাশেদ হাত ধরে তুলে দাঁড় করাল। বলল, তুমি আমার বউ, তোমার স্থান আমার পায়ে নয় আমার বুকে। দুজনেই খাটে গিয়ে বসল।
রাশেদ কি কথা দিয়ে শুরু করবে বুঝতে পারছিল না। অনেকক্ষণ ভেবে বলল, আপনার নাম? আপনি বুঝি আমার নামও জানেন না? আসলে মাকে জিজ্ঞেস করব ভেবেছিলাম, কিন্তু আমার নাম নাজমুন নাহার রিয়া। আমি কিন্তু আপনার নাম জানি। একটা হাসি দিল রাশেদ। আচ্ছা, আমরা কি আপনি থেকে তুমিতে যেতে পারি না? হুম, পারি। তবে আমার একটু সময় লাগবে। ইটস ওকে। তারপর আর কি দুজনেই প্রবেশ করল তাদের ভালোবাসার নতুন জগৎ। পরদিন ছিল রাশেদের বউভাত। বাড়ির ছাদেই আয়োজন করা হয়েছিল। সকাল সকাল ঘুম থেকে উঠে সবাই কাজে নেমে পড়েছিল। তিথিরা ঘরের কাজ সব দেখছিল আর আবির রাশেদ বাইরে কাজ। তিথি বাবার শরীরটা বেশ খারাপ ছিল বলে উনি বের হতে পারেননি। ডাক্তার উনাকে সম্পূর্ণ বেড রেস্টে থাকতে বলেছেন। দুপুরের দিকে মেহমান আসা শুরু হলো কনের বাড়ি থেকে। সব কাজ সম্পূর্ণ করে বিকেলবেলা রাশেদ আর রিয়াকে নিয়ে কনের বাড়ির লোকেরা নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আস্তে আস্তে সব মেহমানরা বাড়ি ছেড়ে চলে যেতে লাগল। আবির গিয়ে ওর শাশুড়ি মাকে বলল, মা, আমরাও সন্ধ্যায় চলে যাব। আজকের রাতটা থেকে যাও না বাবা। না মা, আজ 5 দিন ধরে এখানে আছি। ঠিক মতো অফিসেও যাচ্ছি না। কাল থেকে আবার অফিসে যেতে হবে। তিথিকে বলেছ? না। আপনি প্লিজ একটু বলে দিবেন। আমি বললে যদি রাগ করে। আচ্ছা ঠিক আছে। তবে আজকের রাতটা থেকে গেলেই পারতা। একটু বোঝার চেষ্টা করুন প্লিজ। আচ্ছা, আমি বলছি তিথিকে। একটা হাসি দিয়ে তিথির মা চলে গেল। তিথি রুমে বসেছিল। ওর মাকে ভেতরে আসতে দেখে বলল, সবাই কি চলে গেছে মা? হুম। আবির তোকেও তৈরি হতে বলেছে। সন্ধ্যায় নাকি বের হয়ে যাবে। আমি তো ভেবেছিলাম আজ থাকবে। আমিও অনুরোধ করেছিলাম আজ থাকার জন্য। বলল কাজ আছে। ও, ভাল্লাগে না। থাক মা, এমন করিস না। এই মাসের শেষে তানভীররা আসবে। তখন হয়তো রুহির বিয়েটাও হয়ে যাবে। তখন এসে আবার থাকিস। রুহির বিয়েটা বেশ তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না? তোর বাবার শরীরটা বেশি ভালো নেই রে। এজন্যই তাড়াতাড়ি করতে চাচ্ছি। যা করবে বুঝে শুনে করিও। হুম। তা তো ঠিকই। আচ্ছা, তুই সব গুছগাছ কর। আমি দেখি তোদের রাতের খাবার দিয়ে দেই। আর মুক্তার মাকে ফোন করে বলি মুক্তাকে দিয়ে যেতে। মুক্তা? আরে, একটা মেয়ে খুঁজে দিতে বলছিলি না? ওহ আচ্ছা। তিথির মা রুমের থেকে চলে যেতেই তিথি সব কাপড় এক জায়গায় করে ব্যাগে ঢুকাতে লাগল। এই কয়দিন তানভীরের নামটা মাথার থেকে বেরিয়ে গিয়েছিল তিথির। আজ মা বলতেই হঠাৎ করে মনে পড়ল। তিথি মাথায় শুধু একটাই চিন্তা ঘুরছিল, কি করে তানভীরের মুখামুখি হবে ও। মনে মনে ভাবতে লাগল, ওর মুখোমুখি তো আমাকে হতেই হবে। দুই পরিবারের মানুষ অনেক আশা নিয়ে বসে আছে ওদের বিয়েটা নিয়ে। একমায় আমিই পারব তানভীরকে বোঝাতে। আমার কথা ও নিশ্চয়ই রাখবে। আমি চাই না দুই পরিবারের সকল আশা ভরসা আমার জন্য নষ্ট হয়ে যাক। শাড়ি হাতে নিয়ে এসব ভাবছিল তিথি। আবির রুমে ঢুকে দেখল তিথি শাড়ি হাতে নিয়ে কি যেন ভাবছে। কি ব্যাপার, কি ভাবছ? আবিরের কথায় ঘোর কাটল তিথির। কিছু না। আমি তো দেখলাম কিছু ভাবছ। বললাম তো কিছু না। সব গুছানো শেষ? হুম। তাহলে তৈরি হয়ে নাও। আমরা কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাবে। আজ থেকে গেলে হয় না? না, কাজ আছে আমার। কয়দিন অফিসে যাইনি। তোমাকে এত ব্যাখ্যা দিতে বলিনি আমি। শুধু না শব্দটা বললেই হতো। তুমি এভাবে কেন কথা বলছো আমার সাথে?
বিশ্বাস করো সেদিন রাতের ঘটনা। সেদিন রাতের ঘটনা নিয়ে আমি এখন কোনো কথা বলতে চাই না। তিথি বিশ্বাস করো প্লিজ। আমি এখন এসব নিয়ে আলোচনা করতে চাই না। শান্ত গলায় বলল তিথি। আবির বুঝতে পারল না কি করে তিথিকে বোঝাবে। আর কথা না বাড়িয়ে শার্ট চেঞ্জ করে রুম থেকে বেরিয়ে গেল। তিথি তৈরি হতে শুরু করল। সন্ধ্যাবেলা মুক্তার মা মুক্তাকে নিয়ে এলে তিথিরা বেরিয়ে পড়ল। মুক্তার বয়স 12 কি 13 হবে। শরীরের গঠন পাতলা, গায়ের রং শ্যামলা। বেশ পাকা পাকা কথা বলে। তিথি প্রথমে ওকে ছোট দেখে নিতে আপত্তি জানিয়েছিল, কিন্তু ওর মা কান্নাকাটি শুরু করল। বলল ও সব কাজ পারে। মাইয়াডা বাসায় থাকলে বাপে শুধু পিডে। 2 বেলা দুগা ভাত দিলই হইব আপা। আমার টাকা পয়সা লাগব না, তাও আপনি ওরে নিয়ে যান। এক পর্যায়ে মহিলা তিথির পায়ে ধরে কান্নাকাটি শুরু করল। অতপর তিথি মেয়েটাকে মানে মুক্তাকে ওদের সাথে নিয়ে গেল। বাসায় সামনে আসতেই আবির তিথি আর মুক্তাকে গাড়ি থেকে নামতে বলল। তিথি বলল, কেন তুমি যাবে না বাসায়? না, আমি অফিসে যাব। আমার একটু কাজ আছে। পৌঁছে ফোন দিও। রাতে ফিরব না আজ। কথা না বাড়িয়ে তিথি বাড়ির দিকে পা বাড়াল। আবির গাড়ি নিয়ে চলে গেল। গেইটের কাছে আসতেই দারোয়ান বলল, ম্যাডাম একটু শুনবেন? মুক্তা তুমি একটু সামনে গিয়ে দাঁড়াও। মুক্তা সামনে যেতেই তিথি বলল, হুম চাচা বলেন। একটা কথা বলতাম। আমার মনে হচ্ছে কথাটা আপনাকে বলা উচিত। হুম বলুন না। আপনি যখন বাড়াতে ছিলেন না স্যার একটা মেয়েকে বাড়িতে নিয়ে এসেছিল। মেয়েটা আরও একবার এসেছিল আপনাদের বাসায় যখন আপনি অসুস্থ ছিলেন। স্যার রাতে এসে থাকতেন মেয়েটার কাছে, আবার গাড়ি করে এসে নিয়ে যেতেন। আমি জিজ্ঞেস করেছিলাম কে? মেয়েটা আমায় গালি দিয়েছিল। স্যার ছুটি দিয়ে দিয়েছিল আমাকে। আমি করিমের কাছের থেকে শুনছি, করিম বাগানের মালির নাম। আপনি চাইলে ওকে জিজ্ঞেস করতে পারেন। আর ম্যাডাম আমি যে আপনাকে বলেছি প্লিজ বলবেন না, না হলে আমার চাকরি চলে যাবে। তিথি আর এক মুহূর্ত দাঁড়াল না সেখানে। মাথাটা ঘুরছিল ওর। মনে হচ্ছিল পায়ের নিচের মাটি সরে যাচ্ছে ওর। দৌড়ে বাড়িতে চলে গেল। মুক্তাকে বলল, আমি রাতে খাব না। ব্যাগ থেকে খাবারগুলো বের করে তুমি খেয়ে ফ্রিজে রেখে দিও। ইচ্ছে হলে টিভি দেখো। আর একটা রুম দেখিয়ে বলল, ওই রুমে গিয়ে শুয়ে পড়ো। তিথি নিজের রুমে চলে গেল। রুমে যেতেই তিথির ফোনটা বেজে উঠল। তিথি ফোন তুলে দেখল আননোন নাম্বার। ইচ্ছে করছিল না ফোন ধরতে, তাও রিসিভ করল। এক ভদ্রলোক সালাম দিয়ে বলল, কেমন আছেন ম্যাডাম? জি ভালো। আপনাকে তো ঠিক চিনলাম না। আমি স্যারের অফিস থেকে বলছি। স্যারের ফোনটা বন্ধ পাচ্ছি তাই আপনাকে কল দিলাম। জি বলুন। স্যার কি বাসায় আছে? না, আসলে স্যারকে একটু দরকার ছিল। এই 1 মাস যাবৎ উনি ঠিকমতো অফিসে আসে না। আসলেও কিছুক্ষণ থেকে আরিহা ম্যামকে নিয়ে বেরিয়ে যান। আমার কাছে স্যারের সেকেন্ড নাম্বারটা নেই। বেশি দরকার? না, কাল হলেও চলবে। আসলে আরিহা ম্যাম আসেনি। উনি থাকলেও চলতো। আচ্ছা আমি বলে দিব। আচ্ছা আপনার কোনো মেয়ের কি বিয়ে? আমার তো কোনো মেয়েই নেই। আচ্ছা রাখছি। ফোন কেটে তিথি আবিরকে কল দিল। আবির তখন আরিহার বাসায়। তিথির ফোন দেখে আরিহাকে চুপ করতে বলল। হুম তিথি বল। অফিসে গেছো? হুম। কখন? 1 ঘন্টা হলো।
তিথি ফোনটা কেটে দিল। ফোনটা কেটে কান্নায় ভেঙে পড়ল তিথি। চলবে।